হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি লাইভ ক্লাসে। এন্ড আজকে আমরা চলে আসছি আমাদের ফিজিক্সের যে ক্লাস, অর্থাৎ অধ্যায় 1 এবং 2 এর উপরে যে বেস্ট 50টা এমসিকিউ নিয়ে, যেগুলা তোমরা পরীক্ষায় অনেক বেশি কমন পাবে ইনশাল্লাহ। এন্ড তোমাদের এই বাড়ির তেমন একটা এমসিকিউ বাকি নেই আসলে, বুঝছো? তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এমন 50টা এমসিকিউ নিয়ে আজকের ক্লাস অধ্যায় 1 এবং 2 এর জন্য। আমরা ক্লাস 9 ফিজিক্সে মোটামুটি এই দুটো অধ্যায়ের যা যা টাইপের ইম্পর্টেন্ট এমসিকিউ হয় সব পড়ে ফেলবো। বাট তার আগে আমরা একটু অপেক্ষা করব, আমাদের সব স্টুডেন্টরা, সব ফ্রেন্ডরা, তোমার বন্ধুরা জয়েন করে ফেলবে। আজকের ক্লাসে একটা এক্সাইটিং গিফট আছে, বুঝছো? তোমরা কিন্তু জানো এটা মোটামুটি, যে আমরা আমাদের ক্লাসের মধ্যে একজন লাকি উইনারকে আমরা কিন্তু টি শার্ট গিফট করবো। বাট এগুলো একটু পরে আরো ডিটেলসে অ্যানাউন্স করবো, সমস্যা নেই। বাট এখন যারা জয়েন করছো ভাইকে একটু জয়েন করে জানাই ফেলবা যে ভাইয়ার কথা, ভাইয়ার পিছনের স্লাইডটা সব ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। সামনে কিন্তু পরীক্ষা, আমাদের কিন্তু ক্লাস 9-এর অর্ধবার্ষিক পরীক্ষা। অনেকের অলরেডি এই মাসের মানে শেষের দিকে শুরু হয়ে যাচ্ছে, এবং বাকিদের হচ্ছে আগামী মাসের প্রথম দিকে, মাঝামাঝিতে অথবা শেষের দিকে অর্ধবার্ষিক পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো আমরা এই সময়ের মধ্যে একটু দেখে ফেলবো যে তোমরা কে কে জয়েন করে ফেলছো, এবং অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো ইনশাল্লাহ। অ্যান্ড আজকের ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই যে দুটো অধ্যায়, অধ্যায় 1 এবং 2 পদার্থবিজ্ঞানের ভৌত রাশি এবং পরিমাপ, এবং হচ্ছে তোমার গতি, এই দুইটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা আসার মতো সব টাইপের এমসিকিউ এই ক্লাসের মধ্যে পেয়ে যাবা। যার একটা ক্লাসে মোটামুটি তুমি এনশিওর করতে পারবা যে তোমার এই দুটো অধ্যায়ের সব এমসিকিউ কভার হয়ে গেছে ইনশাল্লাহ। শুধু কি এইগুলো পড়লেই? এর বাইরে তোমাদের কিভাবে কোন এমসিকিউগুলো পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, এই সব কিছু হ্যাঁ তোমাদেরকে বলে দিব এক একটা এমসিকিউ সলভ করার সময়, যে এই টপিকগুলো বেশি পড়বা, এই টপিক থেকে প্রশ্ন বেশি আসে, এই সব কিছু আমি ইনশাল্লাহ ক্লাসের মধ্যে ফাঁকে ফাঁকে বলে দিব। বাট আচ্ছা, ওকে, তো আমরা অলরেডি অনেকেই জয়েন করে ফেলতে, ইউটিউব থেকে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলছো, ফেসবুক গ্রুপ থেকে, ফেসবুক পেজ থেকে, তারপর হচ্ছে মোটামুটি সব জায়গা থেকে আমরা অনেকে জয়েন করে ফেলছি। ইসমামকে দেখতে পাচ্ছি, সালাম দিচ্ছ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে নাবিলকে দেখতে পাচ্ছি, সামিয়াকে দেখতে পাচ্ছি, ইউটিউব থেকে দেখতে পাচ্ছি তোমার তুহিনকে, তারপর কাকে দেখতে পাচ্ছি, শিপনকে, আচ্ছা, তারপর ফারিয়াকে, আয়শাকে দেখতে পাচ্ছি, তন্ময়কে দেখতে পাচ্ছি। তো আমরা মোটামুটি সবাই অনেকেই চলে আসছি। একটা কাজ একটু তোমাদেরকে বলি, হ্যাঁ, তোমাদের সবার জন্য মোটামুটি যারা এখন আমরা চলে আসছি, এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু ভাইয়া বলতে পারো যে তোমাদের পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ। এই 50টা এমসিকিউ এমন এমসিকিউ যেগুলো আমি বাজারে যত রকম টেস্ট পেপার আছে, তোমাদের গাইড আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে, যেগুলো প্রতি বছরই বোর্ড পরীক্ষায় আসে, তোমাদের স্কুলের পরীক্ষায় আসে, এই সব কিছুকে আমি মানে জাস্ট ঘাটাঘাটি করে, রিসার্চ করে তারপর হচ্ছে এই 50টা এমসিকিউ নিয়ে আসছি। অ্যান্ড এইগুলো আমরা হচ্ছে মোটামুটি আজকে একদম ভালোভাবে শেষ করে ফেলবো, যার বাইরে তেমন একটা টাইপের এমসিকিউ আর থাকে না, বুঝছো? তো তোমরা এই একটা ক্লাস থেকে এই দুটো অধ্যায়ের সব ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ কভার করে ফেলতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? বাট তোমরা কি একা শিখলে হবে বলো? আমরা কি একা শিখলেই হবে? না, আমার ফ্রেন্ডদেরকে একটু জানানো লাগবে। সবাইকে এখন জানে, অনেক ফ্রেন্ড এমন আছে যার হয়তো এই ক্লাসটা দরকার, বাট ও হয়তো জানে না সামহাও। বাট তোমার জন্য একটা কি ছোট্ট কাজ আছে জানো? সেটা কি হচ্ছে, তুমি এই ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা। কারণ শেয়ার করলে 3টা লাভ আছে। এই ক্লাসটা যদি শেয়ার করো তাহলে তোমার হচ্ছে নিজের কাছে ক্লাসটা সেভ থাকবে তোমার টাইম লাইনে। তুমি যখন পরীক্ষার আগে যাবা, এই 50টা এমসিকিউ একবার একটু রিভিশন দিয়ে যাবা। 2 নাম্বার হচ্ছে, তুমি এই যে ক্লাসটা তোমার ফ্রেন্ডদেরকে তুমি একটু জানাইলা, ওরাও জানতে পারলো, সবাই মিলে একসাথে ভালো করতে পারলাম। বাংলাদেশের সবাই মিলে আমরা একসাথে যখন ভালো করব, তখনই তো দেশটা আগাবে ইনশাল্লাহ, তাই না? এবং থার্ডলি, সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড মজার একটা এক্সাইটমেন্ট তোমাদেরকে এখন একটু বলে দিই, একটা গিফট আছে তোমাদের জন্য। সেটা কি জানো? এই যে দেখো, শুরুতে তোমাদেরকে দেখাই, এই টি শার্টটা তোমাদের কিন্তু অনেক ফেভারিট টি শার্ট। এই যে 10 মিনিট স্কুল লেখা যে টি শার্টটা, এইটা তোমরা অনেকেই চাও। তো এই টি শার্টটা আমি তোমাদের মধ্যে থেকে যারা যারা শেয়ার করবো আজকের ক্লাসটা, তোমাদের মধ্যে থেকে ভাইয়া এই ক্লাসের শেষে, পুরো ক্লাসটা যারা থাকবে, ক্লাসটা শেয়ার করবে, তাদেরকে আমি ক্লাসের শেষে যারা যারা শেয়ার করছে ওদের থেকে আমি একজনকে সিলেক্ট করবো এই ক্লাসটা, এই টি শার্টটা গিফট করার জন্য। হ্যাঁ, গতকালকে আমরা ক্লাস 10-এর ক্লাসে ছিলাম, তখন একজন তোমাদের আল নোমান, তোমাদের এক বড় ভাইকে আমি এটা নিজে গিফট করছি, মানে হচ্ছে আমাদের টিম ওর কাছে পৌঁছায় দিবে। তো আজকে যারা যারা শেয়ার করবে ক্লাসটা, তোমাদের থেকে আমি এই একজন লাকি উইনারকে এই টি শার্টটা আমি ওর বাসায় পাঠিয়ে দিব, আমি নিজে ওটা পাঠিয়ে দিব, ওই দায়িত্ব আমার। তো এখন তোমরা যারা জয়েন করছো, শুরুতে ভাইকে একটু জানাবা যে তোমরা কি ক্লাসটা শেয়ার করে দিছো কিনা। হ্যাঁ, কষ্ট করে একটু শেয়ার করে ভাইকে জাস্ট লিখবা ডি, ডান।
ডান না লিখে জাস্ট ডি লিখে দিলেই হবে, বুঝছো? একটু ক্লাসটা শেয়ার করে তোমরা হচ্ছে জাস্ট ডি লিখে দিও, তাহলেই হবে। তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব, তোমাদের আর 1 মিনিট সময় নষ্ট করবো না, হ্যাঁ? কারণ এখন সামনে পরীক্ষা, আমাদের সময় নষ্ট করার মতো সময় একদমই নাই। তো আমি তোমাদের এই ক্লাসটা এখনই শুরু করে দিব, বাট তার আগে একটু জানো যে তোমাদের মধ্যে কারা কারা এই ক্লাসটা এখন শেয়ার করে দিছো, তারপর আর কোনো কাজ নাই, একদম ঠান্ডা মাথায় চুপচাপ বসে আমরা ক্লাসটা করব। তার মধ্যে কি হলো, বেশি মানুষ চলে আসলো, একসাথে মজা করে সবাই শিখবো, ভালো লাগবে। অ্যান্ড আমি এই ক্লাসটা শেষে কিন্তু আমি অ্যানাউন্স করব, এই লাইভের মধ্যে অ্যানাউন্স করব, বলবো যে তোমাদের মধ্যে কে টি শার্টটা পাচ্ছে, ঠিক আছে? তো দেখি লাকি উইনারটা কে হইতে পারে। আচ্ছা, তো সবার কি এসে সবাই দেখতে পাচ্ছি অলরেডি ডি লেখা শুরু করে দিচ্ছে, ভেরি গুড। ফেসবুক থেকে ইউটিউব থেকে সব জায়গা থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, শেয়ার ডান না? আচ্ছা, মোহাম্মদ আলী শেয়ার ডান করছে, স্বপ্নিল, তারপর রাইকা, আরাফাত ইসলাম সবাই লিখছে, এদিকে নাদিয়া, তারপর হচ্ছে মানিক, ইশাক, শ্রাবণ, তারপর হচ্ছে রুকসানা, তারপর মাহি, সবাই শেয়ার করে দিচ্ছে, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে তাহলে আমাদের ক্লাসটা এখন শুরু করে দিই, যেহেতু অলরেডি অনেকেই আমরা জয়েন করে ফেলছি, আমরা আর সময় নষ্ট করবো না। নেক্সট 1.5 ঘন্টা আমরা টানা 50টা এমসিকিউ সলভ করবো। অ্যান্ড তোমাদের জন্য ভাইয়ার একটা ছোট্ট পরিচয় দিই, সেটা হচ্ছে ভাইয়ার নাম সাব্বির আহমেদ রিফাত, তোমাদের রিফাত ভাইয়া। অ্যান্ড ভাইয়া বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি, অ্যান্ড রুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। আর তোমাদের সাথে আছে 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে, অনেকদিন ধরে পড়াশোনার সাথে আছে তোমাদের সাথে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করে ডান লিখে বলছে, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আমাদের কাজ করে ফেলছি। এখন লাস্ট কথা, 3টা জিনিস এনশিওর করবা, তোমার মনোযোগ একদম আমার দিকে থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। তোমার সামনে 1 গ্লাস পানি থাকবে, সেটা হচ্ছে তোমাকে মাঝে মাঝে একটু বুস্ট আপ করার জন্য। অ্যান্ড তোমার একটা ক্যালকুলেটর থাকবে, সাথে হাতের কাছে একটা ক্যালকুলেটর থাকবে। এই কয়েকটা জিনিস যদি সবকিছু ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এই পুরো ক্লাসটা মজা করে করব। অ্যান্ড খাতা কলম নিয়ে অবশ্যই একটা কাজ আছে। কি করবা, তুমি জাস্ট 1 নাম্বার দিয়ে লিখবা যে তোমার এটা কি হয়েছে নাকি হয় নাই। কারণ অনেকেই কিন্তু আমরা হচ্ছে অলরেডি রিভাইজ করে ফেলছি, আমাদের পড়াশোনা রিভাইজ করতেছি বা পড়তেছি। তো তোমরা কয়টা এমসিকিউ আজকের ক্লাসে পারলা 50টার মধ্যে, আমি যদি দেখবো লাস্টের ক্লাস শেষে যে কে কয়টা অ্যান্সার পারছে, নিজে নিজে পারছে আমি করার আগে, আর আমি তো করাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা এখন একটু ক্লাসটা শুরু করে দিই, তাই না? আমরা ক্লাসটা শুরুর আগে যেটা বললাম মাত্রই দেখাইছি ভাইয়া, তোমাদেরকে আরেকবার বলে দিই, এই যে আমরা টি শার্টটা তোমাদেরকে গিফট করতে চাই, প্রত্যেকটা ক্লাস এরকম করে একটা টি শার্ট তোমরা পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? এবং কি করতে হবে, জাস্ট শেয়ার করে দিতে হবে, যেটা তোমরা অলরেডি করছো। আর কেউ যদি না করে থাকো একটু কাইন্ডলি করো, হ্যাঁ? সিকিউ দেন ভাই, একজন বলতেছে ভাইয়া তোমাদের সিকিউ প্ল্যান অলরেডি ডান। হ্যাঁ, আমরা একটু পরে বলবো কোথায় তুমি সিকিউ ক্লাসটা পাবা, জাস্ট একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। অ্যান্ড এই তো আমরা অলরেডি বলে ফেলছি, তারপর অবশ্যই ভাইয়া এইটা আমরা একটু এনশিওর করবো, হ্যাঁ, ঠিক আছে? তো সবাই আমরা রেডি ক্লাসের জন্য, সবাই আমরা রেডি, ক্লাসটা শুরু করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম এমসিকিউ দিয়ে আমরা ক্লাসটা শুরু করব, হ্যাঁ? আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর থেকে এমন এমসিকিউগুলো আজকে সলভ করব যেগুলো তোমার পরীক্ষায় মোটামুটি তুমি শিওর থাকো যে এখান থেকেই আসবে, বা আমি টপিক বলে দেবো যে এই টপিক থেকে আসবে, এর বাইরে আসবে না। জাস্ট তোমার মনোযোগটা দরকার, তুমি কি এটা কি মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, নাকি হচ্ছে জাস্ট এই আসছে ফালাই দিই সমস্যা নেই পরে পড়বো, এইটা করবা? ডিসিশন ইজ ইয়োর্স, ঠিক আছে? আমরা কি করব? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লাসটা শুরু করি। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে কোন বিজ্ঞানী বা এই যে এই তত্ত্বের সত্যতা যাচাইয়ের মাধ্যমে যে বৈজ্ঞানিক ধারণা, একটা কোনো কিছু আমরা যে ধারণা আগে যে হয়তো চিন্তা করছি এটা হইতে পারে, ওইটা হইতে পারে, এই জায়গা থেকে বের হয়ে এসে কে প্রথম এই বৈজ্ঞানিক ধারণা দিয়ে সূচনা করছে এই টপিকটা, যে বৈজ্ঞানিকভাবে আমরা পরীক্ষা করব, নিরীক্ষা করবো সব কিছু? রজার বেকন, আর্কিমিডিস, গ্যালিলিও নাকি নিউটন? দেখি কে কে অ্যান্সারটা করতে পারে, বলো। এই 4টা অ্যান্সারের মধ্যে দেখি 4টা অপশনের মধ্যে কে কে সবার আগে বলতে পারে। আচ্ছা, গুড। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ভাইয়া 26-এর কাজে আসবে, কারণ ক্লাস 9 এবং ক্লাস 10 সেম টপিক, অধ্যায় 1 ও 2 কিন্তু সবারই আছে, ক্লাস 9 আছে 10 আছে, কেউ যদি ক্লাস 10 এও থাকো কোনো সমস্যা নেই। গতকালকে ক্লাস 10 এর ক্লাস ছিল, তখন অনেকেই ক্লাস 9 থেকেও ছিল, তো সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা, নাদিয়া একদম খাতা কলম পেন ক্যালকুলেটর সবকিছু নিয়ে রেডি, সবকিছু নিয়ে রেডি, এইটাও যদি চাই এইভাবে হচ্ছে হবে। আচ্ছা, তো অনেকেই এইখানে 2টা অপশনের মধ্যে পেঁচাই ফেলছো, কেউ বলতেছো বি, কেউ বলতেছো সি, আবার কয়েকজন ডিও বলতেছো। ভাইয়া একটু সহজ করে বুঝো, একদম সহজ চিন্তা করো। এই এমসিকিউটা তোমাদের বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে সবসময় আসে, বাট তোমাদের পরীক্ষাও এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি, খুব কমন একটা প্রশ্ন, এটা সবাই মনে রাখবা। সেটা হচ্ছে গ্যালিলিও।
গ্যালিলিও প্রথম এই যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো একটা কিছুকে প্রমাণ করার ব্যাপারে বা বৈজ্ঞানিক ধারণা সূচনা করে। ঠিক আছে, ওই যে দেখছো অনেকে কনফিউজ হয়ে গেছো, ভাইয়া ভয় পাওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই, ভুল করতেই পারে, বাট আজকের এই 50টা এমসিকিউ লাইভ ক্লাসের মধ্যে শিখে ফেলো একদম, আর পরে ঝামেলা হবে না। ঠিক আছে, এবং দেখবা আস্তে আস্তে সামনের দিকে যাব আরো ইম্পর্টেন্স বাড়বে, সামনের এমসিকিউ গুলো আরো বেশি ইম্পর্টেন্ট, তো আমরা আস্তে আস্তে করে ফেলি। আচ্ছা, তো প্রথমটা গেল হচ্ছে গ্যালিলিও, আর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই সি বলছো, ফাহিম সি বলছো, তারপর হচ্ছে আচ্ছা রহমান সি বলছো, হাবিব সি বলছো, আবার কয়েকজন বিও বলছে, জান্নাতুল বি বলছে, শিউলি বি বলছে, আয়েশা আবার আয়েশা ডি বলছে। আচ্ছা সমস্যা নেই, পরেরটা দেখি। ভাইয়া এটা একটা কমন প্রশ্ন, এই টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, বুঝছো? আচ্ছা, এই যে ফারুক জিজ্ঞেস করছে ভাইয়া এই পিডিএফটা কি পাওয়া যাবে? আমি যদি দেখি ক্লাসটা পুরোটা সময় তোমরা মনোযোগ দিয়ে করছো, তোমরা মনোযোগ দিয়ে অ্যান্সার করছো, রেসপন্স করছো, ক্লাসের সবাই ভালোভাবে শেয়ার করে ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসছো, তাহলে আমি ক্লাস শেষে তোমাদেরকে এই পুরো ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এবং যারা যারা এখনো ভাই ক্লাসটা শেয়ার করো না, একটু কাইন্ডলি শেয়ার করে দিও, হ্যাঁ? কারণ তোমরা যদি শেয়ার করবা, যারা যারা শেয়ার করবা ওদের প্রত্যেকের ইনবক্সে হচ্ছে এই ক্লাস স্লাইডটা চলে যাবে। মজা না বলো? তোমরা যারা ক্লাসটা স্লাইড করে শেয়ার করবা, তাহলে তোমাদের যে যারা যারা শেয়ার করবা, আমাদের তো লিস্ট থাকে, হ্যাঁ, চলে আসে সবকিছু ওইখান থেকে প্রত্যেকে, কিন্তু অবশ্যই পাবলিকলি শেয়ার করতে হবে। কোনো একটা প্রাইভেট জায়গায় শেয়ার করলে ভাইয়া ওটা তো আমরা দেখতে পারবো না, তো পাবলিক জায়গায় শেয়ার করলে তখন হচ্ছে তোমাদের ওইখানে দেখবা তোমাদের এই ক্লাসের স্লাইডটা চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ক্যালকুলাস কার আবিষ্কার? ভাইয়া আর্কিমিডিস, আলহাজেন, নিউটন, রজার বেকন। সবাই একটু মনে রাখবা ক্যালকুলাস আবিষ্কার করছে নিউটন, এই জিনিসটা সবাই একটু মনে রাখবা, এবং তোমরা ম্যাক্সিমাম এটা পারছো, ভেরি গুড। এইটা হচ্ছে দরকার, তোমাদের যে রেসপন্সটা এটা খুবই দরকার। ঠিক আছে, নিউটন আবিষ্কার করছে কি ভাইয়া? ক্যালকুলাস। কে কোনটা আবিষ্কার করছে তোমাদের বইয়ের যে ফার্স্ট অধ্যায়ের যে প্রথম টপিকগুলো আছে না, কে কোন জিনিসটা আবিষ্কার করছে, সালগুলো যদি মুখস্থ নাও থাকে, ইম্পর্টেন্ট কয়েকটা সাল মনে রাখলেই হয়, যেটা আমরা হচ্ছে অনলাইন ব্যাচে আমাদের মাস্টার বুকের মধ্যে একদম সুন্দর করে সবকিছু ই করে দেওয়া আছে, কে কত সালে কোনটা আবিষ্কার করছে, বাট অ্যাটলিস্ট কি আবিষ্কার করছে, কোন বিজ্ঞান আবিষ্কার করছে, এটা কিন্তু ভাইয়া লাগবে। তো এটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড, তুমি যে বোর্ড থেকেই হও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর কি এটা বুঝলাম, অ্যান্সার 2 গেল। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? খুবই 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 কমন প্রশ্ন, সবাই এভাবে অ্যান্সার করবা, এইভাবে 3, তারপর হচ্ছে অ্যান্সার। আমি দেখতে চাই তোমরা 3 নাম্বারের অ্যান্সার কে কি বলো। এইটা মনে করো তোমাদের একটা আসবে, তোমাদের স্কুলে তুমি অ্যান্সারটা, এই প্রশ্নটা পাইতে পারো, বুঝছো? আমি শিওর কোনো না কোনো স্কুলে তুমি শিওর এই প্রশ্নটা পাবা, একটা খুবই কমন প্রশ্ন। ঠিক আছে, এটা তোমাদের অনেক বেশি আসে। আচ্ছা, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? খেয়াল রাখবা ভাইয়া, 2টা প্রশ্নে তোমরা প্যাস লাগবা, এবং সামনের যে প্রশ্নগুলো আছে না, এই 50টা প্রশ্নের মধ্যে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো তুমি মনে করবা যে ঠিক করছো, তুমি শিওর যে হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে, বাট বাসায় এসে দেখবা ভুল করছো। কেন ভুল করছো, কোথায় ভুল করছো, সবকিছু আজকে আমি তোমাদের ক্লাসে দেখাই দিব, তো ভয় পাওয়ার কিচ্ছু নাই ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা অ্যান্সার 3-এর সি বলছো অনেকে, 3-এর বি বলতেছো কয়েকজন, 3-এর এও বলছো কয়েকজন। ভাইয়া অ্যান্সার হচ্ছে অরস্টেড। বিজ্ঞানী অরস্টেড প্রথম বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চুম্বক তৈরি করেন, বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে। তো এটা সবাই একটু খেয়াল রাখবো, এটা একটু সবাই মুখস্থ রাখবো। আচ্ছা গেল এটা। হ্যাঁ, পরের প্রশ্ন, আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে? এইটা একটা কমন প্রশ্ন, তোমরা সবাই পারবা, এটা সবাই পারবা। দেখি তো এইটা তোমাদের একটু দেখি, এই আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি, এইটা কে আবিষ্কার করছে বলো? আচ্ছা, 4-এর অ্যান্সারটা বলো তো দেখি, আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? এটা তোমরা ম্যাক্সিমামই জানো, আমি জানি। এই তো বি বলতেছো, ভেরি গুড ভাই। এই যে কয়েকজন এ বলতেছো, ভাই ম্যাক্স প্ল্যাঙ্ক আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করে নাই, আর মানে আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করছে হচ্ছে আলবার্ট আইনস্টাইন আমাদের যে মহান বিজ্ঞানী, উনি হচ্ছে আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করছে। এই এমসিকিউ দেখো 3টা বোর্ড এইখানেই দেওয়া আছে, আরো অনেক বোর্ডে আসছে, বাট এখানে সবকিছু লেখা হয়নি। তোমাদের স্কুলের, তোমাদের বাংলাদেশের বেস্ট স্কুলগুলোতে যে প্রশ্নগুলো আসে, বা তোমাদের যে কোনো স্কুলে সবচেয়ে কমন যে প্রশ্নগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে এগুলা, বুঝছো? এগুলোই ঘুরে ফিরে তোমাদের স্কুলে আসবে অর্ধবার্ষিক পরীক্ষা।
তোমাদেরকে আরেকটা জিনিস বলে একটু বুঝো, ক্লাস 9-এ ভাই আমরা মাত্র নতুন উঠছি। ক্লাস 9-এ কিন্তু আমাদের এটা প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা। মানে কি, আমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলোর কিন্তু প্রথম পরীক্ষা দিচ্ছি আমরা। আমরা 8 পর্যন্ত কিন্তু শুধু সায়েন্স পড়ছি, বাট এখন এই যে ফিজিক্সের প্রশ্ন কেমন হয়, কেমিস্ট্রির প্রশ্ন কেমন হয়, বায়োলজির প্রশ্ন কেমন হয়, হায়ার ম্যাথের প্রশ্ন কেমন হয়, তোমাদের অনেক ভয় না বলো? আমি জানি। তো এইটাই দূর করার জন্য আমি এমন এমসিকিউগুলোই নিয়ে আসছি যেগুলো তোমার পরীক্ষায় কমন পড়বে, এন্ড তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলোই আসবে। তো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ক্লাস শেষ করে দেখবা যে 8টা বাজে ফিল হবে এই অধ্যায় 1-2 এর ম্যাক্সিমাম জিনিস শেষ এমসিকিউর জন্য বা শর্ট অ্যান্সারের জন্য। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপর হচ্ছে রেডিয়াম আবিষ্কার করে কে? এই রেডিয়ামটা আবিষ্কারকটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেডিয়াম কি আবিষ্কার করে, রেডিয়াম কি আবিষ্কার করে এইটা একটু সবাই মুখস্থ রাখবো। আমরা জানি যে রনজেন, পিয়ারে কুরি, ম্যাক্স প্ল্যাঙ্ক আর আল হায়াম, এই যে অ্যান্সারগুলো দেয়া আছে এর মধ্যে একটা হচ্ছে সঠিক। অ্যান্ড আমরা কুরি নামটা অনেক ছোটবেলা থেকে শিখছি, তাই না, বা শুনছি কুরি। এই যে পিয়ারে কুরি, মাদাম মেরি কুরি, পিয়ারি কুরি নাম শুনছি না? তো পিয়ারে কুরি যিনি ছিলেন উনি হচ্ছে মূলত রেডিয়ামটা আবিষ্কার করে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের ফিজিক্স পরীক্ষা কিভাবে ভালো করবা, ফিজিক্সে কি হবে 90+ নাম্বার এনশিওর করবা, 90+ নাম্বার এনশিওর করবা। এটা আজকে আমি ক্লাসের মাঝখানে এবং ক্লাসের শেষে বলবো। ঠিক আছে? কারণ তোমাদের ফিজিক্স পরীক্ষা নিয়ে অনেক ভয় আছে, আমি জানি তোমাদের সৃজনশীল নিয়ে ভয় আছে, এমসিকিউ নিয়ে ভয় আছে। তো আমি এটা নিয়ে অনেক বেশি শুনছি, তোমরাই আমাদেরকে বলো ভাইয়া এটা বুঝি না, সৃজনশীল বুঝি না, এমসিকিউতে সমস্যা হয়। তো ওইগুলো আজকে সলভ করবো ইনশাল্লাহ। এই একটা ক্লাসে গাইডলাইন পাবা কখন কি হবে। আচ্ছা, তার মানে কি 5-এ হচ্ছে বি, রেডিয়ামের আবিষ্কারক কে? পিয়ারে কুরি। বুঝছি সবাই? এটা একটু মুখস্থ করবো সবাই। আচ্ছা, কে দেখিয়েছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? একটা খুবই 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 কমন একটা এমসিকিউ। এইটা তোমরা ভাইয়া অনেকেই অনেকেই অনেক বেশি ভুল করে ফেলো, বা তোমরা একটু মাথা খাটাইলেই কিন্তু বুঝতে পারবা যে এটা হচ্ছে কোনটা অ্যান্সার। দেখো ভাইয়া, আইনস্টাইন, হাবল, গ্যালিলিও, নিউটন, এই 4 জনের মধ্যে আমরা 3 জনের নাম সবচেয়ে বেশি শুনছি, আইনস্টাইন, গ্যালিলিও, নিউটন। এবং এরা 3 জন যে এমন কিছু আবিষ্কার করছে আমরা কিন্তু এটা কখনো তেমন একটা শুনি নাই। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই যে হাবল, বিজ্ঞানী হাবল, ওনার নামটা খুব একটা শুনি নাই। আর যেহেতু অনেক সময় এমন হয় না, পরীক্ষার সময় আনকমন প্রশ্ন চলে আসে বা তুমি একটা অ্যান্সার জানো না, তখন জাস্ট একটু মাথা খাটাবা। তুমি তখন দেখবা যে এই 4টার মধ্যে এই হাবলটা একটু আলাদা মনে হচ্ছে, আসলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তোমরা অনেক অ্যান্সার ঠিক দিয়ে ফেলছো। বি, কয়েকজন সি বলছো, ভাইয়া অ্যান্সারটা ম্যাক্সিমাম ইউটিউব থেকে সবাই বি বলতেছে, আর ফেসবুক থেকে কয়েকজন সি বলছে, কয়েকজন বি বলছে। মানে ইউটিউবের ফ্রেন্ড, তোমাদের ইউটিউবের ফ্রেন্ডরা কিন্তু একটু আগায় যাচ্ছে, বুঝছো? ফেসবুক থেকে একটু সারা চাই, ফেসবুক থেকে জিততে হবে কিন্তু। ইউটিউবের রেসপন্সটা দেখতেছি একটু বেশি কারেক্ট হয়ে যাচ্ছে, ফেসবুক থেকে আমি আর একটু কারেক্ট চাই। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে মানে কি, জিনিসটা কি জানো? জিনিসটা হচ্ছে আমাদের মহাবিশ্বটা কি জানো, প্রসারিত হচ্ছে, বড় হচ্ছে। এই জিনিসটা বিজ্ঞানী হাবল উনি হচ্ছে আবিষ্কার করছে, এবং ওনার নাম অনুসারে একটা টেলিস্কোপও আছে। টেলিস্কোপ, এটা হচ্ছে নাম হচ্ছে হাবল টেলিস্কোপ, নাসার হাবল টেলিস্কোপ। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। পরেরটা, নিচের কোনটি মৌলিক রাশি? ভাইয়া দেখো, এখন তোমাদেরকে একটু বুঝাই। আমরা এই পর্যন্ত, এই প্রথম 6টা এমসিকিউ পর্যন্ত আমরা কি করছি? আমরা প্রথম 6টা এমসিকিউ পর্যন্ত আমরা হচ্ছে জাস্ট 6টা এমসিকিউ পর্যন্ত কি করছি? আমরা টপিকটা দেখো, কোন টপিকের মধ্যে প্র্যাকটিস করছি? কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে। তার মানে কি, তোমার বুঝতে হবে, খাতার মধ্যে লিখে রাখো যে বিজ্ঞানীর নাম এবং আবিষ্কার, সে কি আবিষ্কার করছে। এইখান থেকে তুমি একটা কি বলে এমসিকিউ তুমি পাবা, একটা এমসিকিউ তুমি পাবা, শিওর থাকো। তুমি একটা এমসিকিউ অ্যাটলিস্ট পাবা। এই 6টা যে বললাম না, এই 6টা প্লাস যদি সময় থাকে আরো কিছু প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার এখান থেকে একটা এমসিকিউ তুমি শিওর কম পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা শুরু হয়েছে যে ভাইয়া 7 নাম্বার থেকে কোনটা মৌলিক রাশি, কোনটা লব্ধ রাশি, এইগুলা তোমার হচ্ছে এখন শুরু হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। নিচের কোনটা মৌলিক রাশি, নিচের কোনটা লব্ধ রাশি, নিচের কোনটা মৌলিক রাশি নয়, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে, এবং একটা এমসিকিউ এখান থেকে পাবা, 1 এমসিকিউ তুমি এখান থেকে পাবা, যে নিচের কোনটা মৌলিক রাশি বা লব্ধ রাশি, একটা তুমি পাবা, শিওর থাকো। তো এখন দেখো ভাইয়া, তড়িৎ তীব্রতা, তড়িৎ প্রবাহিতা, তড়িৎ আধান, তড়িৎ প্রবাহ, এই যে তোমার হচ্ছে 4টা অপশন আছে। তোমরা অনেকে প্যাচ লাগাই ফেলবা, তোমরা অনেকে অ্যান্সার হচ্ছে এ বলবা, অনেকে অ্যান্সার সি বলবা, অনেকে অ্যান্সার ডি বলবা, বিটা অনেকে বলবা না। বাট অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ভাইয়া
আমরা টেকনিকটা বুঝো, আমরা 7টা যে মৌলিক রাশি আছে এই 7টা মৌলিক রাশি মুখস্থ রাখবো। এই 7টা মৌলিক রাশির বাইরে যত রকম আছে, যত রকম মৌলিক মানে রাশির কথা বলবে সবকিছু হচ্ছে কি লব্ধ রাশি। বুঝতে পারছি? মৌলিক আর লব্ধ বোঝার টেকনিকটা বুঝছি। মৌলিক এবং লব্ধ, মৌলিক এবং লব্ধ কোনটা কি আমরা একটু সবাই বুঝবো। এই যে মৌলিকের যে 7টা মৌলিক রাশি আছে এই 7টা রাশি আমরা একটু মনে রাখবো। কি কি? দৈর্ঘ্য, ভর, তারপর হচ্ছে তোমার কি বলে সময়। কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময়, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, তারপর কি? আচ্ছা, অনেকগুলো অ্যান্সার বললে আবার সমস্যা হয়ে যাবে, সামনে এগুলো তো পরে আবার জেনে যাবা, আমি একটু পরে বলি। হ্যাঁ, বাট এই 7টা হচ্ছে আপাতত মনে রাখো, আমি একটু পরে আবার সব গুছায় একবারে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, এইখানে 4টা দেখে বুঝতেছি যে হ্যাঁ অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি। সেটা কি? তড়িৎ প্রবাহ। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি। তড়িৎ তীব্রতা দেখে অনেকে কনফিউজড হয়ে যাবা, কেন কনফিউজড হবে আমি এখন বলতেছি। আসো, নিচের কোনটি মৌলিক রাশি? এখন এখন আসো, এখন আবার এই অ্যান্সারটা করি তো দেখি। এই অ্যান্সারটা কে কে করো? আসো, এই অ্যান্সারটা তোমরা যারা যারা ঠিক করো দেখি কে কে এটা করতে পারে। তাপ, দীপন তীব্রতা, বেগ, তড়িৎ বিভব কোনটা মৌলিক রাশি? এইটা তোমাদেরকে একটু আমি করাই দিই। আসো, এই একটা জিনিস বুঝলে তোমরা মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবা। কারণ কোন জায়গা থেকে পরীক্ষা আসে তোমরা যদি এটা নাই বুঝো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে। ফিজিক্সে দেখবা যে অনেক কম নাম্বার পেয়ে গেছো। আমি তো বিগত বলতে গেলে আসলে অফিসিয়ালি 5 বছর বা 6 বছর ধরে পড়াচ্ছি, বাট আমার ছোট ভাই হচ্ছে ক্লাস মানে আমার হচ্ছে 2 বছরের ছোট। তো আমি যখন 2016 সালে কলেজে উঠি তখন হচ্ছে আমার কি বলে ছোট ভাই হচ্ছে তখন ক্লাস 9-এ উঠে। তো আমি ওকে ক্লাস 9 যখন ও 16 সালে পড়ে ওকে আমি তখন থেকে পড়াইছি। তার মানে কি আমি 16 সাল থেকে পড়াচ্ছি টেকনিক্যালি, তাই না? তো এখন হচ্ছে তোমাদের 25 সাল চলে আসছে। তো আমি মোটামুটি বুঝি তোমরা কোন জায়গাগুলোতে ভুল করবা, কোন জায়গাগুলোতে প্রবলেম ফেস করো, এটা আমরা এখন বুঝি। তো এখন দেখো এখান থেকে দেখতে পাচ্ছি তাপ, দীপন তীব্রতা বা বেগ, তড়িৎ বিভব। তোমরা বি আর ডি এর মধ্যে কনফিউজড, আমি জানি এটা। তোমরা বি আর ডি এর মধ্যে কনফিউজড, তোমরা এইটা এবং এইটার মধ্যে কনফিউজড। আমি জানি তোমাদের এটা কোন জায়গায় ভুল হবে, আমি অ্যান্সার দেখেও বুঝতে পারতেছি। যদিও ইউটিউবে এখনো কিন্তু জিতে যাচ্ছে, ফেসবুক থেকে কিন্তু আমি জিততে চাই, ফেসবুক থেকেও জিততে চাই। সেটা কি ভাইয়া? দীপন তীব্রতা, এইটা হচ্ছে মৌলিক রাশি। দীপন তীব্রতা হচ্ছে মৌলিক রাশি। সবাই একটু মনে রাখবো, আমাদের এমসিকিউ গুলো শেষ হলে আমি তোমাকে বলতেছি কোন 7টা মৌলিক রাশি মুখস্থ রাখবো। ঠিক আছে? হ্যাঁ লিখে দিব ভাইয়া, 7টা মৌলিক রাশি আমি লিখে দিব, বাট আগে এমসিকিউ গুলো শেষ করি, দেখি বাকিদের কি অবস্থা। আচ্ছা ওকে, তো দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি দ্বারা প্রকাশ করা হয়। আমরা আস্তে আস্তে শিখবো কোনটার কি একক, কোনটার কি সবকিছু দেখবো। আচ্ছা যাই হোক, তার আগে একটু ছোট্ট করে বলি যে আমাদের জন্য তোমাদের 9ম শ্রেণী যে অর্ধবার্ষিক তোমাদের এখন পরীক্ষা সামনে আছে বা অনেকে শুরু হয়ে গেছে, ফিজিক্স পরীক্ষা সামনে আছে, তো ওইখানে তোমাদের জন্য একটা ফ্রিতে একটা কোর্স আছে। তোমরা জানো এটা? আমাদের 10 মিনিট স্কুলে যে সার্চ করলেই হবে ক্লাস 9 ফ্রি কোর্স চলে আসবে। তো ওইখানে আমরা জাস্ট এই যে তোমাদের এখন পর্যন্ত যত রকম ক্লাস হচ্ছে এগুলো সবকিছু দেখবো ওইখানে আছে। তোমরা হচ্ছে 2টা অনশট করে ক্লাস পাবা, হ্যাঁ সবকিছু ওইখানে থাকবে। তারপর হচ্ছে তোমার এই যে পরীক্ষা আসতে পারে এইসব প্রশ্নগুলো ওইখানে থাকবে। এরপরে তুমি হচ্ছে আমাদের যে অনলাইন ব্যাচে যে সাবজেক্টগুলো আমরা পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ, ইংলিশ, এই সাবজেক্টগুলো তোমরা হচ্ছে এখানে সুন্দর মতো সবগুলো সাবজেক্টের পরীক্ষা আসার মতো সবকিছু পেয়ে যাবা প্রশ্নগুলা। ঠিক আছে ভাইয়া? অ্যান্ড তারপর হচ্ছে তোমার দেখো স্পেশাল এক্সাম সাজেশন থাকবে তোমার জন্য এখানে, অ্যান্ড দাগানো বই পাবা। এই যে আমাদের যে ফ্রি কোর্সটা আছে, তো এখানে তোমরা গেলেই সবকিছু একদম গোছানো পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আরেকটা প্রশ্ন, এই মৌলিক রাশি থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, তুমি শিওর থাকো নিচের কোনটা মৌলিক রাশি অথবা নিচের কোনটা মৌলিক রাশি নয়, এই টাইপের প্রশ্ন তোমরা শিওর থাকো যে পাবা। বুঝছো? তো এখানে দেখো তাপ, শক্তি, তাপমাত্রা, পরিবাহিতা, 4টা অপশনের মধ্যে এখন আমি যদি জানি যে কোনটা হচ্ছে মৌলিক রাশি, ওই 7টা যদি আমার মুখস্থ থাকে, 7টা যদি মুখস্থ থাকে তাহলে কি ভাইয়া আমি কিন্তু বলতে পারবো যে হ্যাঁ 7টার মধ্যে কোনটা এখানে আছে। ঠিক আছে? তাপ, শক্তি, তাপমাত্রা, পরিবাহিতা। ভাই আমরা জানি যে তাপমাত্রা একটা মৌলিক রাশি, তাপমাত্রা একটা মৌলিক রাশি, তার মানে অ্যান্সার হচ্ছে সি। অনেকে তাপ বলতেছে কারণ ওই যে তাপ দেখে তখন কনফিউজড হয়ে যায় যে ভাইয়া তাপ মনে হয় একটা মৌলিক রাশি। না ভাইয়া, তাপ একটা মৌলিক রাশি না, তাপ একটা শক্তি। আর শক্তি কি? লব্ধ রাশি। বুঝতে পারছি? তার মানে কি
তাপমাত্রা অ্যান্সার হচ্ছে সি। যারা যারা সি বলছো তোমাদের সবারটাই হয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের পরীক্ষা আসবে, এটা একদম মহা একটা গুরুত্বপূর্ণ, এটা সবাই একটু খাতার মধ্যেই করে রাখো, একদম কয়েকটা স্টার দিয়ে রাখতে পারো। এই টাইপের প্রশ্ন তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। নিচের কোনটা মৌলিক রাশি নয়? নিচের কোনটা মৌলিক রাশি নয়? এই টাইপের ক্ষেত্রে কি সমস্যা পড়ে জানো? তোমরা এই নয় কথাটা খেয়াল করো না, না কথাটা খেয়াল করো না, বুঝছো? দেখো নিচের কোনটা মৌলিক রাশি না, তোমরা অনেকেই আবার মৌলিক রাশি পর্যন্ত পড়বা, এই নয় কথাটা পড়বা না, শেষ তামারা ওইখানে পড়ে যাবা। কি ভাইয়া? তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, দীপন ক্ষমতা, তাপমাত্রা। আমরা জানি যে এখানের মধ্যে তিনটা হচ্ছে মৌলিক রাশি। কোনটা কোনটা জানো? তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, তাপমাত্রা। কেউ যদি প্রশ্ন ঠিকভাবে না পড়ে অ্যান্সার করতে যাও, তাহলে তুমি শিওর থাকো যে তুমি হচ্ছে এখানে এই প্রশ্ন ভুল করে আসবা। কারণ এই তিনটা, একমাত্র দীপন ক্ষমতা এইটা হচ্ছে তোমার মৌলিক রাশি না, এটা একটা লব্ধ রাশি। অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। বুঝতে পারছি, এটা একটা লব্ধ রাশি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাইয়া তাপমাত্রা এবং তাপের মধ্যে পার্থক্যটা কি? যেহেতু প্রশ্নটা করে ফেলছে, এটা আজকে টপিক না যদিও, তারপরে বলে দিই। ভাইয়া তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হচ্ছে পরিমাপ, পরিমাণ যে কতটুকু, বা আসলে তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে এই জিনিসটা বোঝা যায়। কোন দিক থেকে কোন দিকে তাপ শক্তি প্রবাহিত হবে এই দিকটা তাপমাত্রার মাধ্যমে বোঝা যায়। বুঝতে পারছো? আর তাপ কি? একটা শক্তি। আর তাপমাত্রা হচ্ছে পরিমাণ, একটা পরিমাণ, একটা মেজারমেন্ট, বুঝছো? পরিমাণ। তো এই দুটা হচ্ছে মূলত পার্থক্য। আর আচ্ছা, তার মানে কি অ্যান্সার? অ্যান্সার হচ্ছে সি। যারা যারা সি বলছো, আচ্ছা অ্যান্সার হচ্ছে সি। এখন আসো তোমাদের জন্য, তোমরা কি জানো, তোমরা অনেকে এখন হচ্ছে এই গ্রুপ থেকে ক্লাসটা করতেছো, ঠিক আছে? যে আমরা অনেকে ক্লাস 9 সুপার স্টুডেন্টস গ্রুপ থেকে ক্লাসটা করতেছি, বাট এই গ্রুপে তোমরা অনেকে এখনো জয়েন করো নাই। তোমরা হয়তো ফেসবুক পেজ থেকে ক্লাস করতেছো বা ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করতেছো। তোমাদের ক্লাস 9-এর জন্য আমাদের কিন্তু একটা ডেডিকেটেড গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে তোমাদের অলরেডি 25,000 স্টুডেন্ট, তোমাদের ফ্রেন্ডরা 25,000-এর বেশি এখানে জয়েন করে আছে। এবং আমরা এখানে মূলত সিকিউ লাইভ ক্লাস নেব। শুধু কি এমসিকিউ করলে হবে? আমরা যে ক্লাসটা করতেছি শুধুমাত্র এমসিকিউ ক্লাস, বা শর্ট কোশ্চেন কভার হবে অনেক কিছু। বাট সিকিউর জন্য তোমার কিন্তু ভাই একটা প্রিপারেশন লাগবে। ওইটা আমরা হচ্ছে এই যে ক্লাস 9 সুপার স্টুডেন্টস 10 MS এই গ্রুপের মধ্যে পেয়ে যাব। এই গ্রুপে হচ্ছে আমাদের ক্লাসটা হবে। তো তোমরা যারা যারা সিকিউ ক্লাস করতে চাও বা প্রবলেম ফেস করতেছো, তোমরা একটু কাইন্ডলি এই গ্রুপের মধ্যে জয়েন করে ফেলো, ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা হচ্ছে বিভিন্ন শর্ট কোশ্চেন অ্যান্সার সলিউশন দেবো, ডাউট সলভ হবে, অ্যান্ড অনেক টিপস অ্যান্ড ট্রিক্স গাইডলাইন সহ সবকিছু আমরা এই সুপার স্টুডেন্টস গ্রুপটাতে করে ফেলি। তো তোমরা যা সার্চ করবা ক্লাস 9 সুপার স্টুডেন্টস 10 MS, দ্যাটস ইট। আচ্ছা, এখন আসো, এই যে আগে অ্যান্সারটা পাইলাম, তারপরে কি নিচের কোনটি মৌলিক একক? মৌলিক রাশি তো বুঝলাম, এবার হচ্ছে একক থেকে প্রশ্ন আসবে। একক থেকে প্রশ্ন আসবে ভাইয়া, একক মানে কি? ইউনিট, বুঝছো? এই যে একক থেকে প্রশ্ন আসবে, তো আমরা জাস্ট কি করবো, নিশাদ জিজ্ঞেস করছে ভাইয়া মৌলিক রাশি লব্ধ রাশির মধ্যে পার্থক্য কি? মৌলিক রাশি হচ্ছে কোন একটা রাশিকে ওই রাশির মধ্যে আর অন্য কোনো রাশির হেল্প দরকার হয় না, শুধুমাত্র ওই রাশি একটা রাশি দিয়ে প্রকাশ করা যায়। বাট লব্ধ রাশির মধ্যে হচ্ছে একাধিক, মানে ভিন্ন ভিন্ন রকমের রাশি পাওয়া যায়, মানে অনেকগুলা মৌলিক রাশি মিলে একটা লব্ধ রাশি তৈরি করে। বুঝতে পারছো? আর মৌলিক রাশিকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না, এক রকমের সবকিছু পাওয়া যায়। ভরকে ভাঙলে শুধু ভরই পাওয়া যায়, সময়কে ভাঙলে শুধু সময় পাওয়া যায়। কিন্তু তুমি যদি কাজকে ভাঙো, কাজ একটা কি? লব্ধ রাশি। কাজের মধ্যে কি থাকে? বল আর স্মরণ। বল আর স্মরণ গুণ করলে কাজ পাই। তার মানে কি? দেখো কাজের মধ্যে বল আছে, স্মরণ আছে। তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু মানে কি করতে পারি, লব্ধ রাশিকে ভাঙতে পারি, বাট মৌলিক রাশিকে এর বাইরে আর ভাঙা যায় না। বুঝতে পারছো? আচ্ছা ভাই, নিচের কোনটি মৌলিক একক? এবার একক আসছে, আমরা একক সম্পর্কে একটু খেয়াল রাখবো, একক থেকে প্রশ্ন আসবে। এটা হচ্ছে দেখো নিউটন, জুল, প্যাসকেল, ক্যালভিন। তোমরা অ্যান্সার অনেকেই ডি বলতেছো, কয়েকজন এ বি বলছো, কয়েকজন এ বি বলছো। ঠিক আছে ভাইয়া, কোনো ভয় নেই, সমস্যা নেই, ঠিক আছে, আমরা শিখতেই আসছি, ক্লাসে সবকিছু পারবো এটা দরকার নাই, তো আমরা শিখতে আসছি, সমস্যা নেই। দেখো ভাইয়া অ্যান্সার হচ্ছে ডি। কেন জানো? মৌলিক রাশির এককই হচ্ছে মৌলিক একক। এই মৌলিক একক কথাটা তোমরা অনেকেই বুঝতে পারো না। দেখো কুমিল্লা বোর্ড 24 সালে ডিরেক্ট রাশি থেকে প্রশ্ন আসে নাই, একক থেকে প্রশ্ন আসছে। বুঝতে পারছি আমরা? তার মানে হচ্ছে মৌলিক একক কি? মৌলিক রাশির যে একক এটাকে বলা হয় মৌলিক একক। মৌলিক রাশির একককে বলা হয় মৌলিক একক, লব্ধ রাশির একককে বলা হয় লব্ধ একক।
গট ইট ভাইয়া, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি নিউটন হচ্ছে বলের একক, জুল হচ্ছে কাজের একক, প্যাসকেল হচ্ছে চাপের একক। এই বল, কাজ, চাপ এই সবগুলো হচ্ছে কি লব্ধ রাশি। শুধুমাত্র এই যে কে মানে কি ভাইয়া, কেলভিন। কেলভিন কিসের একক? তাপমাত্রার একক। তার মানে তাপমাত্রা একটা মৌলিক রাশি, তার মানে তাপমাত্রার যে একক কেলভিন এটা একটা মৌলিক একক। মৌলিক রাশির একক হচ্ছে মৌলিক একক। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তার মানে আনসার হচ্ছে ডি। নিচের কোনটা মৌলিক একক? আবার জিজ্ঞেস করছে ভাইয়া, তার মানে কি আমার মৌলিক রাশিগুলোর এককগুলো মুখস্থ করতে হবে? এখান থেকেও প্রশ্ন আসবে, বোর্ডের প্রশ্ন আসে, স্কুলের প্রশ্ন আসে, বুঝছি। 12 নম্বরটা দেখো, জুল, ক্যান্ডেলা, নিউটন, প্যাসকেল, চারটা জিনিস দেয়া আছে। ভাইয়া বুঝো, জুল, ক্যান্ডেলা, নিউটন, প্যাসকেল সবাই একটু এবার মুখস্থ রাখবো। সেটা কি? এই যে ক্যান্ডেলা, ক্যান্ডেলা কিসের একক? তো তুমি যদি নাই জানো ভাইয়া, তুমি যদি নাই জানো ক্যান্ডেলা কিসের একক, তুমি তো পারবা না। ক্যান্ডেলা হচ্ছে দীপন তীব্রতার একক। দীপন তীব্রতার একক। তার মানে এই যে জুল বাদ এটা কাজের একক, নিউটন হচ্ছে বলের একক, প্যাসকেল হচ্ছে চাপের একক। তার মানে এই তিনটা হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশির একক লব্ধ একক। মৌলিক রাশির একক কি? মৌলিক একক। তার মানে ক্যান্ডেলা, ক্যান্ডেলাকে কি বলা হয়? সিডি। ঠিক আছে, আচ্ছা, তো এটা মোটামুটি অনেকেই পারছো। আচ্ছা, তারপরে হচ্ছে লব্ধ রাশি কোনটা? এই যে ভাইয়া মৌলিক রাশির বাইরে যেগুলো পাবো সব হচ্ছে লব্ধ রাশি। তাপমাত্রা কি ভাইয়া? তাপমাত্রা একটা মৌলিক রাশি, এটা বাদ। দীপন তীব্রতা মৌলিক রাশি। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ কি মৌলিক নাকি যৌগিক? অবশ্যই মৌলিক রাশি, এটা আমরা বাদ। প্রশ্নে কি বলছে? লব্ধ রাশি কোনগুলা? তার মানে কি এই যে তাপ একটা লব্ধ রাশি। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার হচ্ছে ডি, তাপ একটা লব্ধ রাশি। এখন তোমাদেরকে বলবো, সমস্যা নেই, এই প্রশ্নের একটু পরে আমরা যাব, সমস্যা নেই, যে হচ্ছে ভাইয়া এই সবগুলা মৌলিক রাশি এবং মৌলিক এককগুলা একবারে বলে দিব, কোনো সমস্যা নেই। দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কি? ভাই আমরা কেমিস্ট্রিতে পড়ছি না? কেমিস্ট্রিতে এখনো পড়ে নেই, তোমরা ক্লাস 9-এ এখনো কেমিস্ট্রিতে এটা পড়ো নাই। তোমাদের কেমিস্ট্রিতে অধ্যায় 6 নম্বরে গেলে পাবা। কেমিস্ট্রি অধ্যায় 6-এ তুমি এটা পাবা। সেটা হচ্ছে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। আন্তর্জাতিক বা এসআই এককে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ কিন্তু পদার্থের পরিমাপের যে একক এটাকে বলা হয় মোল। তার মানে কি অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। 14 নম্বর অ্যান্সার কি? সি। সবাই বুঝছি। এই টাইপ থেকে বেশি করাচ্ছি কেন? যাতে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়, তোমরা যাতে পরীক্ষার সময় এগুলো ভয় না পাও, বুঝছো? আচ্ছা, তো আমাদের যেহেতু কিছু প্ল্যান আছে তোমাদেরকে নিয়ে, তোমাদের 25 ব্যাচের নিয়ে, হ্যাঁ, তো আমরা এই প্ল্যানগুলো একটু জাস্ট দেখে ফেলি। আমরা এইখানে এই যে তোমার হচ্ছে শর্ট করে জাস্ট 30 সেকেন্ডে বলি, হ্যাঁ, তোমাদের জন্য আমরা কিন্তু মূলত কি করতেছি, হাফ ইয়ারলি প্রিপারেশন টেস্ট আমাদের যে পেইড ব্যাচ, অনলাইন ব্যাচে আমাদের যে স্টুডেন্টরা তারা থাকে ওদের জন্য হচ্ছে আমরা এই টপিকগুলো দিতেছি, হ্যাঁ, যে আমরা এক্সাম নিচ্ছি, অলরেডি একটা নিয়ে ফেলছি, আমাদের নেক্সট এক্সাম হচ্ছে জুন মাসের 11 তারিখে। আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু সাজেশন দিচ্ছি। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আমরা পড়াই আমাদের কিন্তু এখানে সাজেশন দেওয়া থাকে, যে স্কুলের পরীক্ষাতে ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, এগুলো আমরা অনলাইন ব্যাচে কিন্তু বলে ফেলি, এবং সাজেশন পিডিএফটা ওরা পেয়ে যায় আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টরা, এবং ওরা হচ্ছে আমাদের দাগানো বই পায়। আমরা যে প্রত্যেকটা বই আমরা দাগাই দিই কোনগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সিকিউর জন্য, এগুলো কিন্তু আমরা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে এরকম বলে দিই। এবং আমাদের দেখো যে রিভিউ ক্লাসগুলো আছে, পেইড ক্লাসে আমরা কি করি, আপনার রিভিউ ক্লাস নিব, ওখানে হচ্ছে পরীক্ষা আসার মতো আমরা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথাবার্তা বলি, তারপর হচ্ছে আমাদের কি বলে ওদের ডাউট সলভ, ডাউট শেড, এগুলো নিয়ে অনেক কথা বলি আমাদের যে পেইড স্টুডেন্টগুলো আছে। তো ক্লাস 9-এ দেখবা যে যদি কারোর সাথে কথা বলো, ওদের সামনে হচ্ছে রিভিউ ক্লাস থাকবে, ওদের হচ্ছে মডেল টেস্ট হবে, ওদের দাগানো বই পেয়ে গেছে, ওদের হচ্ছে তোমার একটা ডাউট শেড থাকবে, যেখানে ওরা যেই কোনো প্রশ্ন ওদের ওই সাবজেক্ট রিলেটেড, ফিজিক্সে হোক কেমিস্ট্রিতে হোক, ওরা ওইখানেই বলে দিবে। আচ্ছা, অনেকে আমি দেখতে পাচ্ছি এখানে পেইড স্টুডেন্ট অনেকে ক্লাস করতেছো, তো তোমরা কিন্তু জানো যে তোমাদের সামনে এগুলো আসতেছে। ডাউট শেডে আমরা হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার, প্রশ্নগুলো করতে পারবে, আর উত্তরগুলো কি ভাইয়া এইখানে আমরা ডাউট ডে নামে একটা দিনে ওদের সব প্রশ্নের উত্তর এখানে বলে দিব। তো এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের একটা ছোট্ট ব্রিফ দিলাম তোমাদেরকে। যদি কারো মনে হয় যে আরো বেশি জানতে চাও, তাহলে হচ্ছে 16910-তে কল দিতে পারো, আমরা যে কোনো সময় তোমাদের যে কোনো ইনফরমেশন লাগলে বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এই মৌলিক রাশি রিলেটেড লাস্ট একটা প্রশ্ন আমরা অ্যান্সার করে ফেলি। দীপন তীব্রতার একক বুঝতে পারছি আমরা সবাই তো? আচ্ছা, আমরা এখন একটু তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, যে 7টা মৌলিক রাশি কোনগুলো, সবাই অনেকে জানো, সবাই আরেকবার একটু নোট করে ফেলো। দৈর্ঘ্য, ভর,
সময়, তাপমাত্রা, তারপর হচ্ছে পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ। বুঝতে পারছি? এইগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। এইগুলা সবাই একটু একটু নোট করে ফেলবা, সবাই একটু নোট করে ফেলবা, সবাই একটু নোট করে ফেলবা। এখানে লিখে দিলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমি বলি আরেকবার, বইয়ের মধ্যে সব লেখা আছে, বইয়ের মধ্যে 7টা মৌলিক রাশি তোমাদের লেখা আছে। কি কি বললাম আরেকবার বলি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তারপর হচ্ছে তোমার দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ। এই সবগুলো হচ্ছে তোমাদের মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশির এককগুলো একটু বুঝো। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কেজি, তারপর হচ্ছে তোমার সময়ের একক সেকেন্ড, তারপর হচ্ছে তোমার কি বলে পদার্থের পরিমাণ হচ্ছে মোল, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, যেটা হচ্ছে এটার উত্তর। ক্যান্ডেলা কোথায় আছে? ক্যান্ডেলা আছে ডিতে, সিডি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দীপন তীব্রতা। তড়িৎ প্রবাহের একক কি? এম্পিয়ার। তারপর হচ্ছে তোমার আর কি বাকি আছে? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তো মোটামুটি আমরা এসে এককগুলো জেনে ফেলবো। তোমার জন্য মাস্ট এই 7টা মৌলিক রাশি মুখস্থ করা। তুমি এখান থেকে একটা এমসিকিউ শিওর পাবা, শিওর পাবা। হয় মৌলিক রাশি বলবে, না হলে হচ্ছে একক নিয়ে প্রশ্ন করবে। তো আমরা এই 15টা প্রশ্নের মধ্যে একক নিয়ে আমরা মোটামুটি অনেক কথা বলে ফেলছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আরেকবার রিপিট করব, আবার বলি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপর কি? পদার্থের পরিমাণ, তারপর হচ্ছে দীপন তীব্রতা এবং তড়িৎ প্রবাহ। শেষ। এই 7টা একটু আমরা বইয়ের মধ্যে আছে ভাই, একটু বইটা রিডিং পড়বা। আমাদের যে মেইন বইটা বোর্ড থেকে দিছে ওইটা একটু রিডিং পড়বা। ওইটা রিডিং পড়লে তোমরা এই অ্যান্সারগুলো ওখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে? ওইখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখন আমরা হচ্ছে এটা গেলাম। এখন থেকে মূলত আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আরো বেশি শুরু হবে। ঠিক আছে? এখন থেকে শুরু হবে। সেটা কি? এই যে প্রশ্নগুলা ভাইয়া, এই প্রশ্নটা তোমরা ম্যাক্সিমামই ভুল করবা। তোমাদের এখন যারা লাইভে আসো, আমি জানি তোমরা দেখে দেখে ভুল করবা। তোমরা তোমাদের সামনে বই আছে, বই দেখেও তোমরা এখান থেকে ভুল করবা। মিলাই নিও, তোমরা দেখো, অ্যান্সার করো। আচ্ছা, তো ভাইয়া যারা যারা একটু লাইভে আসো, কাইন্ডলি আমরা একটু লাইভটা শেয়ার করে দিব। হ্যাঁ, কারণ তোমাদের বন্ধুদেরকেও জানানো হইলো, তোমার নিজের কাছে লাইভটা সেফ থাকলো। অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম, কি বলছিলাম মনে আছে? তোমাদের কি ক্লাসটা কি এমনি এমনি করাবো বলো? তোমাদের যে গিফটটা আরেকবার দেখাই দিই তাহলে। এই টি শার্টটা আমাদের মানে সবচেয়ে বেশি স্টুডেন্টদের ফেভারিট টি শার্ট, 10 মিনিট স্কুল লেখা যে টি শার্টটা, এইটা আজকে লাইভের শেষে, আজকে ক্লাসের মধ্যে আমি বলে দিব কে টি শার্টটা পাবে। তোমাদের মধ্যে যারা লাইভটা শেয়ার করছো, তোমাদের মধ্যে প্রত্যেকে, যারা যারা লাইভটা শেয়ার করছো, প্রত্যেকের ইনবক্সে হচ্ছে আমাদের এই স্লাইডটা চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং হচ্ছে এর মধ্যে একজন তো তোমরা এই টি শার্টটা পাবাই। তো সবারই মোটামুটি একটা গিফট হিসেবে যে ভাইয়ার তরফ থেকে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে অনেকের সাথে হয়তো পার্সোনালি ভাইয়ের সাথে কথা হয়ে যাবে এই ফাঁকে। তো একটু কাইন্ডলি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাই দিও, আর নিজেরও একটু প্র্যাকটিস করো। আচ্ছা, তো অলরেডি আমরা সময় দিয়ে ফেলছি এটা করার জন্য। অনেকেই মুখস্থ করে এই অ্যান্সারটা জানো, অনেকে সি দিয়ে ফেলছো তোমরা। আমি দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে সি বলছে কে? ফাতেমাতু জোহরা। তারপর হচ্ছে ফারজানা আবার ডি বলছে। পূর্ব সেন সি বলছে। ভাইয়া ভুল কোথায় করছো বলি? তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো নাই। এইখানে বলছে পিকোমিটার, 1 পিকোমিটার, আর এখানে বলছে কত সেন্টিমিটার। ভাইয়া মিটার আর সেন্টিমিটার কখনো কি এক হয়? ডাল আর ভাত কি কখনো সেম হয়? বলো, না হয় না। এই একক থেকে তোমরা একটু, এই যে কনভার্সন, 1 কিলোমিটার সমান সমান কত মিটার, 1 পিকোমিটার মানে কত সেন্টিমিটার, এইগুলা তোমাদের পরীক্ষায় অনেক অনেক বেশি আসে। তো এইগুলা আমরা একটু খেয়াল রাখবো কিভাবে পড়ার জন্য। আমরা জানি 1 পিকোমিটার সমান সমান জানো কত? 10⁻⁻12 মিটার। তোমরা যারা অনেকে এইটা ভাবছো সি অ্যান্সার হবে, তাই আবার এখনো সি বলতেছে। আচ্ছা, কিন্তু হ্যাঁ না। কেন? আমাকে বলছে কত সেন্টিমিটার, এটা কত? মিটার। মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে কি করতে হয়? মিটার থেকে সেন্টিমিটারে নিব 100 দিয়ে গুণ করে। মিটার থেকে সেন্টিমিটারে নিব 100 দিয়ে গুণ করে। আমার তো প্রশ্নে বলছে কত সেন্টিমিটার, তার মানে আমরা জাস্ট 100 দিয়ে যদি গুণ করি আমরা পেয়ে যাব হচ্ছে সেন্টিমিটার। পরীক্ষায় ভুল করবা কিভাবে দেখছো? তার মানে এখন যদি গুণ করে দাও তাহলে কি জানো, উপর থেকে 2 ঘর কমে যাবে, মানে 10। 12 থেকে 10-এ চলে আসবে। যতগুলা শূন্য থাকবে উপরে ততগুলা কি বা তত কমে যাবে। 2টা শূন্য থাকলে উপরে 2 কমবে, 12 থেকে 10-এ চলে আসবে। 3টা শূন্য দিয়ে যদি গুণ করতাম, মানে 1000 দিয়ে গুণ করতাম, উপরে 12 থেকে 9-এ চলে আসতো, 3 কমে যেত।
ঠিক আছে, শর্টকাট। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। তোমরা অনেকেই ডি বলছো, বাট অনেকেই সি বলে ভুল করে ফেলছো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, দীপন তীব্রতা তোমাদের আপাতত বোঝা লাগবে না, ওইটা জাস্ট এইটুকু মনে রাখো যে দীপন তীব্রতা হচ্ছে একটা মৌলিক রাশি। আপাতত এইটুকু মুখস্থ রাখো, এটা নিয়ে পড়াশোনা সামনে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, যারা যারা সি বলছো এটা। ভাই পিকোমিটার হচ্ছে একটা জাস্ট মানে সংখ্যা পদ্ধতির একটা প্রকাশের নিয়ম। কিলোমিটার মানে কি 1000 মিটার, সেন্টিমিটার মানে কি 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, এরকমই একটা অবস্থা। ঠিক আছে। রোজিনা বলতেছে ভাইয়া আপনি পারেন আমাদের বোকা বানাতে। ভাইয়া বোকা বানায়নি, তোমাদের যাতে ভুলগুলো না হয় পরীক্ষার সময়, এই জন্য এখন তোমাদেরকে একটু দেখা দিচ্ছে। আচ্ছা, তারপরে কি ভাইয়া, ওজনের মাত্রা কোনটি? ওজনের মাত্রা ভাইয়া, মাত্রা কিন্তু আমরা সবাই মোটামুটি পড়ছি, তারপরে একটু মনে করি। ভাইয়া ওজনের মাত্রা হচ্ছে সিম্পলি মনে রাখবো বলের মাত্রা যা, যত রকম বল আছে সবগুলোর মাত্রাই তা। অর্থাৎ ওজন একটা বল না, ওজন বল, অভিকর্ষ বলকে আমরা ওজন বলি না। তো দেখো এই ওজন বলটা বা ওজনের মাত্রা কি বলের মাত্রার সমান। আমরা সবাই মুখস্থ করছি না ভাইয়া, বলের মাত্রা কি ছিল? বলের মাত্রা ছিল mL/T²। এটা ছিল হচ্ছে বলের মাত্রা। ওজনের মাত্রাও সেম, খালি এইটুকু মনে রাখবা, জাস্ট মুখস্থ করে রাখবা। ঠিক আছে, যদিও আমরা অনলাইন ব্যাচে এগুলো সব ভেঙে ভেঙে বুঝাই যে কোনটা কিভাবে আসছে, বাট এখন তো সময় কম, এখন আপাতত জাস্ট এইটুকু একটু মনে রাখলেই হবে। 100 দিয়ে গুণ করলাম কেন ভাই? 100 দিয়ে গুণ করছি কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে মিটারে ছিল, আমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে সেন্টিমিটারে কত, সেন্টিমিটারে কত। তো আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এই জন্য 100 দিয়ে গুণ করছি। শেষ। আচ্ছা, তো ওজনের মাত্রা কত? অলরেডি অনেকে বি বলা শুরু করছো ভাইয়া। ওজনের মাত্রা হচ্ছে এ, ওজনের মাত্রা হচ্ছে mL/T²। এই ভাইয়া অনেকে ডি বলতেছে, যে শান বলতেছে ডি। ভাইয়া হবে না, হবে না, হবে না, এটা করলে হবে না। ওজনের মাত্রা যা, বলের মাত্রা তা, সেম। বুঝছি? আচ্ছা, কোন দুইটি রাশি অভিন্ন? এইটা তোমাদের বুঝতে একটু সমস্যা হইতে পারে। হ্যাঁ, কারণ তোমরা ওই অধ্যায়টায় এখন পর্যন্ত ভালো করে যাও নাই, তাই এটা আমি স্কিপ করবো তোমাদের জন্য। ঠিক আছে, এটা যেহেতু বোর্ডের প্রশ্ন, বাট এরকম প্রশ্ন আসে যে কোন দুইটা রাশির মাত্রা অভিন্ন। মাত্রা বোঝা লাগবে, তাহলে মাত্রা বের করা বুঝতে হবে। ভাইয়া একটু বুঝো, কাজ এবং ক্ষমতা ভিন্ন ভিন্ন জিনিস। কাজ এক জিনিস, ক্ষমতা এক জিনিস, এইটুকু খালি বুঝো। তড়িৎ প্রবাহ একরকম, দীপন তীব্রতা আরেক রকম, দুইটা হচ্ছে আলাদা আলাদা জিনিস, আলাদা ভিন্ন জিনিস। ত্বরণ ও দ্রুতি, ত্বরণ হচ্ছে একটা, ভেক্টর দ্রুতি হচ্ছে আরেকটা। বুঝছো, দুটো হচ্ছে ভিন্ন জিনিস। তার মানে এই তিনটার কোনোটাই কি একই রকম না। বুঝছো, তিনটাই হচ্ছে কি ভিন্ন ভিন্ন জিনিস। আমাকে প্রশ্নে কি বলছে? আমাকে প্রশ্নে বলছে অভিন্ন কোনটা, অভিন্ন। বুঝছো, আমাদের প্রশ্নের মধ্যে বলছে অভিন্ন কোনটা। আচ্ছা, চোখের মধ্যে কি যেন মনে হয় ঢুকছে। আচ্ছা, তো অভিন্ন মানে কি ভাইয়া? একই রকম। সহজ কথা বললে অভিন্ন মানে হচ্ছে একই রকম। তাহলে চাপ এবং পীড়ন এই দুটো হচ্ছে একই রকম। এটা সবাই একটু মুখস্থ রাখো। তোমরা এটা অনেকে বুঝবা না, কারণ তোমাদের এই অধ্যায়টা এখনো যাওয়া হয় নাই। অধ্যায় 5 থেকে তোমরা বুঝতে পারতা, বাট আপাতত দেখো যে তোমার হচ্ছে চাপ এবং পীড়ন এই দুটো হচ্ছে কি মানে একই জিনিস, এই দুটো হচ্ছে একই জিনিস। আর যারা একই জিনিস, অন্য কথায় যাদের হচ্ছে তোমার কি বলে, যাদের হচ্ছে তোমার একক সেম, তাদের হচ্ছে মাত্রাও সেম। যাদের একক সেম তাদের মাত্রাও সেম, যাদের একক সেম তাদের মাত্রা সেম। তার মানে কি ভাইয়া? তার মানে কি? তার মানে হচ্ছে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে। আচ্ছা, আমার বাম চোখে মনে হয় কিছু একটা ঢুকছে, বুঝছো, কি যেন একটা মানে সামহাও মনে ঢুকে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে কি পরের প্রশ্ন, এগুলো একটু ভাইয়া বুঝো, এইগুলো বুঝো। v²= u²+2as, এটা আমি নোট দিয়ে আমাদের অনলাইন ব্যাচে নোট দিয়ে তারপর বুঝাইছি যে এগুলো কিভাবে মাত্রা বের করতে হয়। বুঝছো, সেটা হচ্ছে কি 2as, মানে আমাকে শুধু এইটুকুর মাত্রা বের করতে বলছে। তো 2as, এইখানে 2 এর কোনো মাত্রা নাই, বাট as, এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ, আর এস মানে হচ্ছে সরণ, এস মানে হচ্ছে সরণ। এখন ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে LT-2। আর সরণের মাত্রা কি? সরণ মানে কি? দৈর্ঘ্য না? দৈর্ঘ্য মানে হচ্ছে L। তার মানে আমরা জানি L²T²। কি করছি? সিম্পলি গুণ করে দিছি, সিম্পলি আমরা দুটা গুণ করে দিছি, অর্থাৎ 2as
আমরা n স্কোয়ার এবং টি ইনভার্স 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ আমাকে যেটার মাত্রা বের করতে বলবে ওইটার মধ্যে কি কি আছে আমরা একটু মুখস্থ রাখবো। যে অনেকে হচ্ছে ত্বরণের মাত্রা মুখস্থ রাখে না, মুখস্থ করতে হবে। ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স 2, আর সরণের মাত্রা হচ্ছে এল। আমরা দুটো মুখস্থ রেখে জাস্ট কি করলাম, গুণ করে দিছি, দ্যাটস ইট, শেষ। বুঝছি আমরা সবাই? আচ্ছা, 19-এর এ গেল। স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? স্লাইড ক্যালিপার্স আমাদের অধ্যায় 1-এর একটা যন্ত্র, স্লাইড ক্যালিপার্স আর হচ্ছে স্ক্রু গজ। তো স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা ন্যূনতম কতটুকু ক্ষুদ্র জিনিস মাপতে পারি? এটা একটা প্রশ্ন আমাদের আসে না বলো? আমাদের তো আসে। তো আমরা একটু মুখস্থ রাখবো। স্লাইড ক্যালিপার্স দিয়ে অনেকে মনে রাখে যে ভাইয়া 0.1 মিলিমিটার অথবা 0.01 মিলিমিটার, এগুলো কোনো কিছু মনে হয় হবে। আসলে এমন কিছুই না, একটু সবাই মনে রাখবো। স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত মাপতে পারি। স্লাইড ক্যালিপার্সের আমরা জানি যে এখানে মেন স্কেল থাকে আর হচ্ছে ভার্নিয়ার স্কেল থাকে। ভার্নিয়ার সমাপতন হয় এবং হচ্ছে তোমার ভার্নিয়ার ধ্রুবক থাকে। তো ভার্নিয়ার ধ্রুবকের মান যতটুকু ওই পর্যন্তই আমরা হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপতে পারি, পরিমাপ করতে পারি। বুঝতে পারছি? তার মানে কি? তার মানে অ্যান্সার হচ্ছে ডি। সবাই একটু মনে রাখবা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? সবাই একটু মনে রাখবা। আচ্ছা, যাদের একক সেম তাদের মাত্রা সেম, খুব সুন্দর করে তোমাদের এক বন্ধু বলে দিছে। আচ্ছা, জোস, ভেরি গুড। আচ্ছা, তারপরে ভাই আমরা ওই যে বললাম না যে তোমার হচ্ছে দাগানো বই আমাদের পেড ব্যাচে দিচ্ছি, বাট তোমাদের যদি কারো মনে হয় যে আমাদের যে কোনো বই, যেমন আজকে ফিজিক্সের বইটা, হ্যাঁ এই ফিজিক্স ক্লাস হচ্ছে আজকে, তো ফিজিক্সের দাগানো বই যদি তোমরা চাও, হ্যাঁ তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট লাইন, তো আমি তোমাদের রিফাত ভাইয়া নিজে ফিজিক্স বইটা দাগাইছি, বুঝছো? এবং এই দাগানো বই পড়ে তোমাদের বড় ভাইয়ারা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিছে, ওরা মোটামুটি এখান থেকে সবকিছু কমন পাইছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এই বইটা তোমাদেরকে গিফট দিতে চাই, বাট তোমরা কাইন্ডলি একটু কষ্ট করবা, এই যে 16910 এই নাম্বার একটু কল দিয়ে এই দাগানো বইটা দিবা। জাস্ট কি করবা জানো? 16910 এই নাম্বারে কল দিয়ে বলবা যে রিফাত ভাইয়ার ফিজিক্স ক্লাসের দাগানো বইটা, ফিজিক্সের দাগানো বইটা চাইতেছো তুমি, দ্যাটস ইট, পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? পেইড ব্যাচটা কি? আমাদের হচ্ছে ভাইয়া একটা কোর্স আছে তোমাদের ক্লাস 9-এর জন্য, যেখানে আমরা 6টা সাবজেক্টে সবকিছু পড়াই, ঠিক আছে? সিকিউ, এমসিকিউ, ক্লাস, বেসিক সবকিছু। ওটা হচ্ছে আমাদের পেইড কোর্স বা পেইড ব্যাচ। আচ্ছা ভাইয়া, আপনি কিসে পড়েন? ভাইয়া আমি হচ্ছে আমার বাসার যে টেবিল আছে, টেবিলের মধ্যে বসে বসে পড়ি, বুঝছো? ভাই আমি হচ্ছে বুয়েটে মাস্টার্স করতেছি, বুয়েটে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। অ্যান্ড ভাই আসলে ইঞ্জিনিয়ার, তোমাদেরকে মূলত ফিজিক্স পড়াই আর কি। যাই হোক, ভালো লাগে তোমাদেরকে পড়াইতে, তোমাদেরকে শেখাতে, কারণ সামনে পরীক্ষা। এই জিনিসটা তোমাদের এখন মানে যত বেশি হেল্প করতে পারি ইনশাল্লাহ কাজে লাগবে। চেষ্টা করতেছি, আমরা পুরো 10 মিনিট স্কুলের ফুল টিমটা চেষ্টা করতেছি তোমাদের জন্য। আচ্ছা, তো গেল আমাদের এখন পরের প্রশ্ন। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়? এটা কিন্তু আমরা, আচ্ছা, যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10, ভাইয়া সবাই মনে রাখবা, এই ক্ষেত্রে এই যে যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10 থাকবে, তার মানে কি জানো? আমরা একটু আগে না পড়লাম যে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত মাপা যায়। তো ভার্নিয়ার ধ্রুবকটা কত? আমরা সূত্র জানি ভার্নিয়ার ধ্রুবক মানে কি? ভিসি। ভার্নিয়ার কনস্ট্যান্টকে বাংলায় বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ ভাইয়া, ফ্রিতেই পাবা, এই বইটা ফ্রিতেই পাবা। যারা জিজ্ঞেস করতেছো ভাইয়া, এটা কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে। জাস্ট 16910 কল দিয়ে বলবা যে রিফাত ভাইয়া ফিজিক্স বইটা দিতে বলছে, বা দিছে, ঠিক আছে? তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ, তো সমস্যা নেই। আচ্ছা, অথবা ক্লাস 9-এর ফিজিক্স বইটা আমার লাগবে, দাগানো বইটা লাগবে, দ্যাটস ইট। আমার নাম যদি মনে নাও থাকে কোনো সমস্যা নেই, আমি খুবই তুচ্ছ একটা ক্ষুদ্র মানুষ, আমার নাম মনে রাখা লাগবে না, জাস্ট বললেই হবে 16910 কল দিয়ে রিফাত ভাইয়া ক্লাসটা বা ফিজিক্সের দাগানো বইটা লাগবে, দ্যাটস ইট। ফ্রি ভাইয়া, ফ্রিতে, কোনো টাকা লাগবে না। তোমাদের জন্য আমার টাকা কিসের? এগুলো সব হচ্ছে তোমাদের জন্য ফ্রিতে ইনশাল্লাহ। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়? ভার্নিয়ার ধ্রুবকের সমান মাপা যায়, তাই না? তো ভার্নিয়ার ধ্রুবক কত দেখো তো ভাইয়া, সূত্র পড়ছি আমরা কি সূত্র পড়ছি? S/N, অর্থাৎ এস মানে কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 1 মিলিমিটার। তার মানে 1 মিলিমিটার। আর নিচে কি ভাইয়া? এন মানে কি? এন মানে হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা, অর্থাৎ কতগুলা দাগে ভাগ করা আছে ভার্নিয়ার স্কেলটা, ওইটা হচ্ছে প্রশ্ন দেয়া আছে, দেখো এন এর মান দেয়া আছে,
10, 10টা বসায় দাও। 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। এখন তোমরা যারা তাড়াহুড়া করতে গিয়ে অ্যান্সার এ দাগায় ফেলবা, ভুল করে ফেলবা। কেন? কারণ ভাই আমরা জানি যে এইখানে দেয়া আছে মিলিমিটার, এইখানে দেয়া আছে মিলিমিটার, আমার এখানে অপশন সবগুলো আছে মিটারে। হবে? তোমরা যারা যারা একটু তাড়াহুড়া করতে যাবা 0.1 দাগাবা, খুব খুশি, বাসায় এসে বলবা কি, হাই 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 পারা জিনিস ভুল করে আসলাম। এই জিনিসটা ভাই করা যাবে না, বুঝছো? আমরা খেয়াল রাখবো এখানে কি দেয়া আছে, চোখটা খুলে পরীক্ষা দিবা। এখানে দেয়া আছে মিটার, তোমার অ্যান্সার আসছে কি মিলিমিটার। কি লাগবে? মিলিমিটার থেকে মিটারে নিতে হবে। ঠিক আছে ভাইয়া, মিলিমিটার থেকে মিটারে নিতে হবে, তার মানে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। মিলিমিটার থেকে মিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এটাকে আমরা কি করব এখন? 1000 দিয়ে যদি ভাগ করি তার মানে অ্যান্সার চলে আসবে 0.0001 মিটার। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তোমরা এই জায়গাগুলোতেই ভুল করবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, আমার ফোন নাম্বার না, 10 মিনিট স্কুলের ফোন নাম্বার ভাইয়া 16910। এটা হচ্ছে 10 মিনিট স্কুলের ফোন নাম্বার। হ্যাঁ, আমাদের যে কোনো কোর্স রিলেটেড বই নিয়ে যে কোনো কিছু তোমরা এই নাম্বারে কল দিলেই তোমাদেরকে সব কিছু বোঝাই দিবে, একদম সুন্দর করে বুঝাই দিবে। তার মানে কি ভাই, অ্যান্সার হচ্ছে দেখো ডি, অ্যান্সার হচ্ছে ডি। অনেকেই অ্যান্সার এ বলে ধরাটা খেয়ে গেছিল। পরীক্ষার সময় তোমরা এইভাবে ভুল করে আসবা, বুঝছো? তো এটা কিন্তু একদমই ভুল করা যাবে না, একদমই ভুল করা যাবে না। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি। তোমার পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই একটু নোট করে রেখো। 21 নাম্বারটা খাতার মধ্যে লেখো, খাতার মধ্যে লিখবা 21 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই একটু খাতার মধ্যে লিখবা। 0.001 দিলে হবে না, না ভাই হবে না, 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তারপরে গেল রৈখিক স্কেলের পাঠ 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পাঠ কত? আচ্ছা, রৈখিক স্কেলের পাঠ 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে 50 এবং তারের ব্যাস কত? প্রশ্নে জিজ্ঞেস করছে। ভাইয়া একটু বুঝো, একটু বুঝো। রৈখিক স্কেলের পাঠ 4 মিলিমিটার দেয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা মানে কি? এটা কি স্ক্রু গজ নাকি তোমার হচ্ছে ভার্নিয়ার, তোমার স্লাইড ক্যালিপার্স? বলো আমাকে একটু, বলো আমাকে একটু বলো। এটা কি ভাইয়া তোমার হচ্ছে কি বলে, স্ক্রু গজ নাকি ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স? কি হবে, কি হবে বলো? অবশ্যই 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 এটা একটা স্ক্রু গজের ম্যাথ, এটা একটা স্ক্রু গজের ম্যাথ, বুঝছো? স্ক্রু গজের ম্যাথ। এইটা আমরা কি করব? আমরা জানি সূত্র কি জানি, অলমোস্ট সেম। রৈখিক স্কেলের পাঠ, রৈখিক স্কেলের পাঠ যোগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মানে কি? এল। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এল। আরেকটা কি কি আছে ভাইয়া? লঘিষ্ঠ গণন, এলসি। লঘিষ্ঠ গণনটা প্রশ্নের মধ্যে দেয়া নাই, তাহলে আমরা ধরে নেব 0.01 মিলিমিটার। লঘিষ্ঠ গণন কি? লঘিষ্ঠ গণন হচ্ছে সর্বনিম্ন, এই যে তোমার হচ্ছে কি মনে করো তোমার হচ্ছে কতটুকু মাপা যায়, 0.01 মিলিমিটার। তো আমরা কি করব? এই যে ভাগ সংখ্যা 50 গুণ 0.01, প্রশ্নের মধ্যে লঘিষ্ঠ গণন না দেয়া থাকলে আমরা এইভাবে বের করে ফেলতে পারি। বুঝতে পারছি ভাইয়া? এই তো সবাই স্ক্রু গজ বলা শুরু করছে। ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া দাগানো বইয়ের পিডিএফটা পাবা, বুঝছো? দাগানো বইয়ের পিডিএফটা পাবা। আচ্ছা ঠিক আছে, তো এখন ক্যালকুলেশন করো কত আসে। ভাই এটা কিন্তু সূত্র, এটা একটা সূত্র। সেটা কি? তোমার হচ্ছে রৈখিক স্কেলের পাঠ যোগ তোমার ভার্নিয়ার স্কেলের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা গুণ লঘিষ্ঠ গণন। ঠিক আছে, তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 4 প্লাস 0.5 সমান সমান কত আসে? আচ্ছা 4.5 মিলিমিটার। 4.5 মিলিমিটার। কত মিলিমিটার জিজ্ঞেস করছে? 4.5 মিলিমিটার। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি সবাই? আচ্ছা, পিডিএফ কি? যেটা হচ্ছে আমরা মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে পড়তে পারি, যে কাগজপত্রগুলো ল্যাপটপের ভিতরে থাকে, ডকুমেন্টস। ঠিক আছে, আচ্ছা। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেলের পাঠ 6 সেন্টিমিটার পাইছি আমরা। দেখো এটা একটা স্লাইড ক্যালিপার্সের ম্যাথ, যেটা কি করছি ভাই, আমরা যখন মাপছি একটা দণ্ডকে মাপছি, একটা দণ্ডকে আমরা মাপছি। ঠিক আছে, মনে করো আমরা হচ্ছে একটা দণ্ডকে মাপছি, স্লাইড ক্যালিপার্সের মাঝখানে রাখছি, রাখার পরে আমাকে বলছে যে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেছে 6 সেন্টিমিটার।
ভার্নিয়ার সমাপতন পাওয়া গেছে 7, মানে ভি এর মান দেয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.1 মিলিমিটার, মানে হচ্ছে তোমার কি বলে ভিসি দেয়া আছে। আমাকে বলছে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত, তার মানে আমাকে এখন স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপার পরে আমাকে এখন কি করতে হবে, জাস্ট দেখতে হবে এটা কত আসছে। আমি সূত্র কি জানি ভাইয়া, সূত্র জানি এইটা প্রধান স্কেলের পাঠ যোগ ভার্নিয়ার সমাপতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। এইভাবে করে যারা যারা বলতেছো 6.7 সেন্টিমিটার, যারা যারা এইটা বলো, তোমরা কারা কারা আমার সাথে একমত বলো, বলো কারা কারা এরকম ডিরেক্ট সূত্রের মধ্যে বসায় আমাকে বলবা যে এটা হয়েছে নাকি, বলো কারা কারা আমার সাথে একমত যে আমার ম্যাথটা হয়েছে। যারা যারা আমার সাথে একমত হবা তোমরা একটু ঘরের কোনায় যেয়ে একটু মন খারাপ করে বসে থাকো, বুঝছো কেন? কারণ এই ম্যাথটা ভুল। এইভাবে যারা যারা করছো এটা হবে না। কেন হবে না ভাইয়া? এইখানে দেয়া আছে 6 সেন্টিমিটার, কিন্তু এইখানে দেয়া আছে মিলিমিটার। ভাই এটা কি হয়? তাহলে এটা কি হবে না? দুইটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, দুইটাকে এক লেভেলে নিয়ে আসতে হবে। তার মানে আমরা যদি 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটারকে আমরা যদি মনে করো 10 দিয়ে ভাগ করি, মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে আমরা শুধুমাত্র অ্যান্সারটা করতে পারবো। তার মানে কত? অ্যান্সারটা আসবে 0.01 সেন্টিমিটার। এখন তুমি যদি এখানে ভার্নিয়ার ধ্রুবকটা বসায় দাও 0.01 সেন্টিমিটার, তার মানে তুমি লিখতে পারো ক্যালকুলেশনটা করে কত আসে, 6 প্লাস 7 কে গুণ করতে হবে 0.01 সেন্টিমিটার দিয়ে। এবার অ্যান্সার যা আসবে সেন্টিমিটার, তার মানে 6.07 সেন্টিমিটার। তার মানে অ্যান্সার কত আসে? অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে তোমার ডি। অ্যান্সার আসবে ডি, বুঝছো? এই ভুলগুলো ভাইয়া, সরি সরি সরি, এখানে মনে হয় হ্যাঁ তোমার হচ্ছে এটা ভুল আছে, ঠিক আছে? অ্যান্সার আসবে কি? ডি। এইটা সবাই একটু নোট করে রেখো, এই মানে স্লাইডটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, অ্যান্সার আসবে হচ্ছে ডি। ক্লিয়ার সবার? আচ্ছা ওকে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে? আমাদের স্লাইডে এখানে হচ্ছে অ্যান্সারে মেবি হচ্ছে টাইপিং করে ভুল আছে, 6.07 সেন্টিমিটার। গট ইট সবাই? অ্যান্সার হচ্ছে ডি। ওকে, পরের প্রশ্ন, ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান প্রধান স্কেলের 49 ঘর। এইটা একটা কমন প্রশ্ন এবং বলছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক কত? ভাইয়া ভার্নিয়ার ধ্রুবক আমাকে বলছে ভিসি সমান সমান কত, প্রশ্নে বের করতে বলছে। আমরা ভাইয়া ভার্নিয়ার ধ্রুবক দুইভাবে বের করতে পারি। ভার্নিয়ার ধ্রুবকটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে তোমার কি জানো, আমরা বলতে পারি যে সরাসরি সূত্র, যে S/N। যখন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করব। তোমরা কিন্তু অনেকেই বলো ভাইয়া কখন কোন সূত্র ব্যবহার করবো বুঝতে পারি না। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বলা থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব, S/N। বাট যখন এরকম বলা থাকবে যে 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান, তখন কি হবে? ভাইয়া 50টা এমসিকিউ করাবো, 50টা। যখন 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান, এই টাইপের যখন কথাবার্তা বলা থাকবে, আমরা সূত্র মনে রাখবো 1 মাইনাস 49/50। এখন বলতে পারেন ভাই এগুলো কোত্থেকে পাইলেন? সূত্রটা এরকম, বাংলা কথা যদি বলি অনেক বড় হয়ে যায়, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের যে পার্থক্য তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এটা তোমাদের বইয়ের ভাষা, বাট আমি তোমাদেরকে একটু শর্টকাট করে বুঝাই দিই। আসো ভাইয়া, এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর 1 মিলিমিটার, আমরা সবাই জানি। বিয়োগ করলাম কেন? পার্থক্য বের করবো আমরা। 49/50 ভাইয়া প্রধান স্কেলের ঘর সংখ্যাকে উপরে বসাবো আর ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যাকে নিচে বসাই দিব, শেষ। শর্টকাট, এত চিন্তা ভাবনা করার দরকার নেই, যা আসবে এটাই হচ্ছে উত্তর। এটা মেবি অ্যান্সার আসতে পারে তোমার হচ্ছে 1/50। 1/50 কে আসলে 0.02 মিলিমিটার, 0.02 মিলিমিটার। অপশনে কি দেয়া আছে? অপশনে কি কোথাও মিলিমিটার দেয়া আছে ভাইয়া? অপশনে কি কোথাও মিলিমিটার দেয়া আছে? অপশনে দেয়া আছে সেন্টিমিটারে, সেন্টিমিটারে আছে। ভাইয়া সেন্টিমিটার মানে কি? আমরা জানি মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হইলে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট বা নিতে হইলে 10 দিয়ে ভাগ করতে হয়।
0.02 কে যদি 10 দিয়ে ভাগ করি কত আসবে? আমরা জানি 0.002 সেন্টিমিটার। চোখ কান খোলা রাখে দেখবা যে তোমার অপশনে কি দেয়া আছে, তোমার অ্যান্সার কিসে আসছে, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কি আসছে তোমরা জাস্ট একটু খেয়াল রাখবা। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? তার মানে অ্যান্সারটা বলতে পারি যে এখানে সি। সি হচ্ছে আমার উত্তর। সি হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছি ভাইয়া সূত্রগুলা? ঠিক আছে, আরেকবার বলি তোমাদেরকে। ভার্নিয়ার ধ্রুবক দুইভাবে বের করা যায়। একভাবে হচ্ছে সূত্র এস ডিভাইড বাই এন, উপরের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, নিচে হচ্ছে ভাগ সংখ্যা। এটা যদি না থাকে, এরকম যদি প্রশ্নের মধ্যে বলা থাকে এত ঘরের সমান, তখন আমরা কি করব? ডিরেক্ট 1 মাইনাস প্রধান স্কেলের ঘরটা থাকবে উপরে, ভার্নিয়ার স্কেলের ঘরটা থাকবে নিচে, যা আসবে অত মিলিমিটার, শেষ। তারপর যখন অপশনে দেখতেছি সব সেন্টিমিটারে দেয়া, তার মানে কি তোমাকে এখন ওই যেটা অ্যান্সার আসছে ওইটাকে আমরা এখন কনভার্ট করব, মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিব, 10 দিয়ে ভাগ করে, শেষ। ক্লিয়ার? আচ্ছা, এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন সেটা কি, যে একটি দণ্ডের দৈর্ঘ্য এরকম করে দেয়া আছে, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটির সূত্র কি ভাইয়া আমরা বুঝবো, তার আগে বুঝো এই লাইনটা দিয়ে কি বোঝায়। এই লাইনটা দিয়ে বোঝায় যে 12 প্লাস মাইনাস 0.05, এইটার কোনটা দিয়ে কি বোঝায়? সূত্র লেখি ভাইয়া। আমরা জানি আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে উপরে থাকবে চূড়ান্ত ত্রুটি। আমরা এগুলো সব কিছু কিন্তু আগে সব মুখস্থ জিনিস, হ্যাঁ, এগুলো বইয়ের পড়া। চূড়ান্ত ত্রুটি আর নিচে হচ্ছে পরিমাপকৃত মান, যেই মানটা আমরা মাপছি যন্ত্র দিয়ে, পরিমাপকৃত আমরা যেই মানটা মাপছি। উপরে কি চূড়ান্ত ত্রুটি, নিচে হচ্ছে পরিমাপকৃত মান। এটা একটা সূত্র, সবাই একটু মুখস্থ রাখবো, মনে রাখবা। এই ফরম্যাটে যখন থাকবে এই যে প্লাস মাইনাসের পরে যেটা আছে, প্লাস মাইনাসের পরে এইটুকু যেটা আছে, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। আর এই পরেরটা হচ্ছে আগেরটা হচ্ছে পরিমাপকৃত মান। প্রথমটা হচ্ছে পরিমাপকৃত মান, অর্থাৎ আসল যে মানটা মাপছি, এবং ত্রুটি কত, চূড়ান্ত ত্রুটি কত, পরেরটা, প্লাস মাইনাসের পরেরটা, এই যে এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি 0.05। তার মানে এখানে অ্যান্সার কত আসবে? চূড়ান্ত ত্রুটি হচ্ছে উপরে, আর এই যে 12 এটা হচ্ছে নিচে। কেন ভাইয়া? পরিমাপকৃত মান দেখো সূত্রের মধ্যে নিচে আছে। অ্যান্সারটা যদি করো এখানে অ্যারাউন্ড 0.004 এমন কিছু একটা আসবে, 0.004। কেন ভাইয়া? কিভাবে বুঝলাম? বাকি যে অ্যান্সারগুলো আছে সবগুলো হচ্ছে অনেক বড় বড় মান আসে, 0.05টা নিজেই একটা ছোট মান। এই ছোট মানকে যদি আমি আবার 12 দিয়ে ভাগ করি আরো ছোট হয়ে যায়। তার মানে কি 0.0042 এটা ঠিক আছে, আর বাকি যেগুলো কি বড় হয়ে গেছে, এই বড়গুলো তো হবে না। কমন সেন্স খাটাইলেও অ্যান্সার বোঝা যায়। তার মানে কি অ্যান্সার হচ্ছে ডি। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছি ভাই? সবাইকে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি? এই অধ্যায়ের মোটামুটি আমরা যতগুলো এমসিকিউ করলাম, এগুলা সবকিছুই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বাইরে আর তেমন প্রশ্ন আসে না, বুঝছো? এর বাইরে তেমন প্রশ্ন আসে না। আর তোমরা যদি এই ক্লাসটা পরে আবার রিভাইজ করতে চাও, তাহলে ক্লাসটা এখন একটু শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দাও, তোমাদের ফেসবুকের যেইখান থেকে দেখতেছো শেয়ার করে রেখে দাও, তোমারই পরে দেখতে কাজে লাগবে, খোঁজাখুঁজি করতে হবে না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো আমরা মোটামুটি এই পর্যন্ত শেষ করছি। এখন হচ্ছে আমরা আমাদের পরের অধ্যায়, এটা হচ্ছে গতি অধ্যায়, এখন থেকে শুরু হবে হচ্ছে গতি অধ্যায়ের এমসিকিউ। বুঝছো? গতি অধ্যায়ের এমসিকিউ গুলো এখান থেকে শুরু হবে। ভাইয়া একটু ভালো করে বুঝো, তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, সময় নষ্ট করার মতো সময় একদমই নাই। যেই মানে বদ অভ্যাসগুলো আছে স্টুডেন্ট অবস্থায়, যেগুলো আমরা মোটামুটি মাঝে মাঝে করি, খেলাধুলা করি, ঘোরাফেরা করি, সময় নষ্ট করি, টিভি দেখি, আমরা ফোন ইউজ করি, ল্যাপটপে সময় দিই, এগুলো ভাই এখন একটু কমাইতে হবে। কারণ তোমাদের এখন সামনে কিন্তু ফিজিক্স পরীক্ষা, তোমাদের জন্য প্রথম পরীক্ষা। এখন এটা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু ভাই অনেক মানে কনফিডেন্সটা লো হয়ে যাবে, অনেক খারাপ লাগবে। কিন্তু তুমি যদি একটু জাস্ট টেকনিক্যালি পড়ে যাও যে কোন টপিক থেকে প্রশ্ন আসে, আমি ওগুলাকে বেশি পড়বো, তাহলে তোমার দেখবা যে রেজাল্ট ভালো করা কোনো ব্যাপারই না। বুঝছো? আমি বলতে পারি যে আমার অনলাইন ব্যাচে আমাদের যে পেড স্টুডেন্ট যাদের আছে ওদেরকে আমি 4টা অধ্যায় 1, 2, 3, 4 এমনভাবে পড়ানোর চেষ্টা করছি, এর বাইরে তোমার হচ্ছে কোনো ম্যাথ বা সিকিউ এমসিকিউ তেমনের বাইরে হয় না।
এর মধ্যেই ঘুরে পেঁচায় অনেকভাবে করতে পারে স্যাররা, ঠিক আছে? তো তোমার ওইটা ইনশিওর করতে হবে যে তুমি সবকিছুকে মোটামুটি এখন গুরুত্ব দিয়ে শেষ করছো কিনা, দ্যাটস ইট, এইটুকুই, আর কিচ্ছু না। অ্যান্ড তোমাদের জন্য ভাই বড় ভাই হিসেবে একটা সাজেশন থাকবে, এখন ফোনটা ইউজ করা একটু কমায় দাও। হ্যাঁ, জাস্ট যদি করতে হয় একটু ক্লাসগুলো দেখতে পারো, এই যে ক্লাসগুলো করতেছো, প্র্যাকটিস করতেছো, এটাও পড়াশোনা। বাট এর বাইরে এক্সট্রা ফোনে রিলস স্ক্রল করা, তারপর হচ্ছে তোমার অন্যান্য কাজে সময় নষ্ট করা, মানে মানে অকারণে জাস্ট শুধু শুধু এগুলা করলে তোমার পরীক্ষার আগে দেখবা যে তুমি জাস্ট পাগল হয়ে গেছো, বুঝছো? তো এটা করা যাবে না, ঠিক আছে? আমরা এখন থেকে রেগুলারলি একটু ভালো করে মনোযোগ দিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করব, এটাই, আর কিচ্ছু না। And তোমাদেরকে যত যা লাগে, যেভাবে হেল্প করা লাগে, আমরা ইনশাল্লাহ আছি। আর তারপরেও কোনো কিছু জানতে হইলে আমাদের ব্যাপারে অথবা বইয়ের জন্য কি করবা, 16910-তে কল দিবা। এটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের নাম্বার, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আসো এখন হচ্ছে এটা একটু শুরু করি। সেটা কি, চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিছি, ফ্যানের পাখার গতি কি? ভাইয়া ফ্যানের পাখার গতি, আমার ফ্যানের সুইচ বন্ধ করলেও যা, ফ্যানের সুইচ অন রাখলেও তা, আমার ঘুরতেছে তো, তাই না? তো ঘুরলে যখন থাকে আমরা বলবো ঘূর্ণন গতি, খুব সহজ কথা। ঘূর্ণন গতি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি করতেছে, চারপাশে ঘুরতেছে। সুইচ বন্ধ করছি বাট তারপরেও তো পাখা তো বন্ধ হয়ে যায় নাই, ঘুরতেছে, ঘূর্ণন গতি, সহজ কথা। আচ্ছা, এবং তোমাদের জন্য আরেকবার একটু মনে করাই দিই, ক্লাসের শেষে কিন্তু মানে যে আজকের ক্লাসটা, ক্লাসের মধ্যেই এই মানে তোমার লাইভের মধ্যে আমি বলে দিব যে আজকে হচ্ছে কে হচ্ছে তোমার এটা পাচ্ছে, কি বলে ওই টি শার্টটা পাচ্ছে। হ্যাঁ, তো আসো আমরা এখন একটু পরেরটা যাই। সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অনেকেই ভুল করো। এটা সবাই একটু এখন নোট করে ফেলো, ঠিক আছে? আমি একটু তোমাদের আমার কি বলে কারা কারা শেয়ার করছে ওটা একটু রেডি করে ফেলি, কারণ একটু পরে তো অ্যানাউন্স করবো যে তোমাদের মধ্যে কে এই টি শার্টটা পাচ্ছ, ঠিক আছে? তোমরা একটু অ্যান্সারটা করে ফেলো যে এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার। আমি একটু পরেই লাইভের মধ্যেই ক্লাস শেষ করার আগে তোমাদেরকে বলে দিব যে তোমার হচ্ছে তোমরা কে এই টি শার্টটা পাচ্ছ, আমাদের যে গিফটটা তোমাদের জন্য। অ্যান্ড যারা যারা শেয়ার করছো তোমাদের প্রত্যেকের ইনবক্সে, হ্যাঁ, আমাদের হচ্ছে ওই এই ক্লাসের স্লাইডটা চলে যাবে ইনশাল্লাহ, বুঝছো? বাট অবশ্যই শেয়ারটা করতে হবে পাবলিক স্পেসে, হ্যাঁ, কারণ পাবলিক স্পেসে না শেয়ার করলে হয়তো আমরা খুঁজে পাবো না তোমাকে, তখন একটু ঝামেলা হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, কোনো সমস্যা নেই ভাইয়া, এখন যে সময়টা আছে এখন এই সময়ের মধ্যে কমপ্লিট করার কোনো ব্যাপার না, ইনশাল্লাহ পারবা। জাস্ট তোমার পরিশ্রম করতে হবে, তোমার বুঝতে হবে যে তোমার পড়া লাগবে, তোমার পড়া লাগবে, তোমার এখন সময় নষ্ট কম করতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তুমি জাস্ট পড়ার টেবিলে সময় দাও, পুরো বইটা পড়ো, এবং কিভাবে পড়বা আমি এটাও ক্লাসের শেষে বলতেছি, দাঁড়াও। হ্যাঁ, কারণ তোমাদের অনেক ভয় আছে আমি জানি, ক্লাস 9-এ তোমরা প্রথমবারের মতো ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দিবা, আমি জানি তোমাদের একটু ভয় কাজ করে, তো সমস্যা নেই, আসি ইনশাল্লাহ ক্লাসের শেষে আমি তোমাদেরকে একটু বলে দিব কিভাবে এখন আমরা রিভাইজ করব বা পরীক্ষার আগ পর্যন্ত পড়বো। আচ্ছা, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? ভাইয়া এইটা তোমরা অনেকেই কনফিউজ থাকো স্পন্দন আর পর্যাবৃত্ত গতির মধ্যে, খুব সহজে মনে রাখবা ভাইয়া, এটা একটা পর্যাবৃত্ত গতি, এটা একটা পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, অনেকে মনে করতে পারো স্পন্দন মানে কি স্পন্দন গতি, না ভাইয়া, স্পন্দন গতি হইতে হইলে তোমার মানে মোট সময়ের একবার ডান দিকে একবার বাম দিকে এইভাবে চলতে হয়, এটা হচ্ছে তোমার স্পন্দন গতি, ঠিক আছে? আর পর্যাবৃত্ত গতি কি, একই জিনিস বারবার রিপিট হয়, পুনরাবৃত্তি হয়, বারবার করা। তো হৃৎপিণ্ড এই সংকোচন প্রসারণটা একই রকম ভাবে বারবার করে না, এই জন্য এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? আচ্ছা, তারপর আমাকে বলো কোন গতি বৃত্তাকার উপবৃত্তাকার সরলরৈখিক হতে পারে? ভাইয়া কোন গতি বৃত্তাকার উপবৃত্তাকার এবং সরলরৈখিক হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আফরিন মিম বলছে ভাইয়া এখনো ভালো প্রিপারেশন নিতে পারিনি। ভাইয়া তুমি যে বুঝতে পারছো যে তোমার প্রিপারেশনটা ভালো এখনো হয় নাই, তার মানে তুমি এখন শুরু করতে পারবা। আমার যেই বন্ধুটা যেই ফ্রেন্ডটা এখনো বুঝে নাই, ও কি শুরু করতে পারবে? তার মানে তুমি ফার্স্ট স্টেপ কমপ্লিট করে ফেলছো, কোনো সমস্যা নেই। তুমি এখন জাস্ট প্রসেস ফলো করবা, যেটা আমি ক্লাসের শেষে বলবো ইনশাল্লাহ, বা একটু কন্টিনিউসলি পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না। তারপর কিভাবে পড়ো আমি বলতেছি, সমস্যা নেই ইনশাল্লাহ, ঠিক আছে? ভাইয়া একটু মনে রাখবা, ঘূর্ণন গতি শুধুমাত্র বৃত্তাকার হয়, ঠিক আছে, চারপাশে ঘুরে, কিন্তু
উপবৃত্তাকার, সরলরৈখিক, তারপর বৃত্তাকার, এই সব রকমের গতি একমাত্র পর্যায়বৃত্ত গতিটাই করতে পারে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন মানে বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক সবভাবে চলতে পারে। বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক সবভাবে হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে উপবৃত্তাকার, এটা হচ্ছে বৃত্তাকার। পর্যাবৃত্ত গতি, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই একটু নোট করে রেখো। সবাই যখন পরের স্লাইডটা যদি দেখো দেখবা যে কোনগুলো আমি স্টার্ট দিছি, ওগুলো বেশি করে পড়বা। আচ্ছা, ওই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ, দাগানো বইয়ের জন্য এই যে 16910 এই নাম্বারে কল দিয়ে বলবা যে ফিজিক্স ক্লাসটা বা রিফাত ভাইয়ের ফিজিক্স ক্লাসের দাগানো বইটা দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, গিটারের তারের গতি কোন ধরনের গতি? ভাইয়া গিটারের তার, অনেকে হয়তো গিটার দেখছো, গিটারের তারটা যদি নাড়াচড়ে, যেরকম আঙুল দিয়ে নাড়াচাড়া করে, তখন হচ্ছে কি হয় জানো? উপর নিচে কাঁপে। গিটারের তারটা উপর নিচ কাঁপে। এই যে উপরে যা নিচে যায়, উপর নিচে হয়, এইটাকে বলা হয় স্পন্দন গতি। স্পন্দন গতি, গিটারের তারের গতি হচ্ছে স্পন্দন গতি। তোমরা অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে চলন গতি, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি, এই 5 রকম গতির যে এক্সাম্পলগুলো দেয়া আছে, তোমার হচ্ছে উদাহরণগুলো দেয়া আছে, ওগুলো একটু ভালো করে পড়বা। ওইখান থেকে প্রশ্ন তুমি একটা পাবা, শিওর থাকো, একটা এমসিকিউ তুমি পাবা এখানে। তার মানে কি 30-এর আনসার হচ্ছে এ। 30-এর আনসার হচ্ছে এ। আচ্ছা, নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? তোমাদের এই টপিক থেকে প্রশ্ন আসবে। ভেক্টর রাশি, স্কেলার রাশি, এইখান থেকে একটা প্রশ্ন আসবে। স্কেলার রাশি, ভেক্টর রাশি, যেসব রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তাকে বলা হয় স্কেলার রাশি। যেসব রাশিকে মান এবং দিক দুইটাই লাগে তাকে বলা হয় ভেক্টর রাশি। তো এখানে ভাইয়া বলছে ভেক্টর রাশি কোনগুলা, দেখো, দ্রুতি, কাজ, বেগ। ভাইয়া এইখানে দ্রুতি, কাজ, বেগ, এই দ্রুতি এবং কাজ এগুলো সব হচ্ছে কি স্কেলার রাশি। দ্রুতি, কাজ স্কেলার রাশি, তার মানে বাদ। দ্রুতি, সরণ, বেগ, ভাইয়া দ্রুতি মানে কি, যেখানে দ্রুতি আছে সেটা বাদ। সরণ এবং বেগ ভেক্টর রাশি, বা দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। বুঝছি? আচ্ছা, তোমরা কনফিউজড হচ্ছে এই দুটার মধ্যে। তড়িৎ বিভব, সরণ, ত্বরণ, ভরবেগ, সরণ, ওজন, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার? তোমরা অনেকে অ্যান্সার সি বলছো, অনেকে অ্যান্সার ডি বলছো, অনেকে আবার অ্যান্সার এও বলতেছো। ভাইয়া দ্রুতি তো কোনো ভেক্টর রাশি না, তার মানে এটা বাদ। সবাই একটু মনে রাখবা কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি। তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, এটার কোনো দিক লাগে না, এটাকে প্রকাশ করতে কোনো দিক লাগে না। দ্রুতি একটা স্কেলার রাশি, সবাই বুঝছি। কাজ একটা স্কেলার রাশি, এইভাবে সবাই একটু বই থেকে মুখস্থ করে নিবা, তার মানে এটাও বাদ। এখন দেখি ভরবেগ, সরণ, ওজন। ভাইয়া ভরবেগ একটা ভেক্টর রাশি, ভরবেগকে প্রকাশ করতে হলে দিক লাগে, বেগের দিক যেদিকে ওইটাই হচ্ছে ভরবেগের দিক। তার মানে ভরবেগ ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, ওজন হচ্ছে ভেক্টর রাশি। এই তিনটাই হচ্ছে আমার উত্তর। কারেক্ট ভাইয়া? বুঝতে পারছি সবাই? আচ্ছা ঠিক আছে, কোনটি ভেক্টর রাশি? ভাইয়া আবার আসছে, এইবার সবাই একটু বুঝো। কাজ, প্লবতা, চাপ, দ্রুতি। ভাইয়া 4টা অপশন আছে, সবাই একটু মুখস্থ রাখতে হবে। কাজ একটা স্কেলার রাশি, কাজ, ক্ষমতা, শক্তি, চাপ সব হচ্ছে স্কেলার রাশি। কাজ, ক্ষমতা, শক্তি, চাপ সব হচ্ছে স্কেলার রাশি। বারবার এটা একটু বলতেছি, মাথায় রেখো। তার মানে কাজ হবে না, চাপ হবে না, আর দ্রুতি তো মাত্রই বললাম দ্রুতিও হবে না। একমাত্র প্লবতা তোমাদের অধ্যায় 5-এ এটা আছে, তোমরা অনেকে এখন এটা পড়ো নাই হয়তো। এই প্লবতা মানে হচ্ছে একটা বল, ঊর্ধ্বমুখী বল। প্লবতা মানে হচ্ছে তরলের মধ্যে বা পানির মধ্যে কোনো কিছু যদি ফেলি, ওটার উপরের দিকে একটা ধাক্কা দেয়, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, উপরের দিকে একটা ধাক্কা বা বল প্রয়োগ করে, এটা হচ্ছে প্লবতা। আর আমরা কি জানি, বল একটা ভেক্টর রাশি, তার মানে বল যদি ভেক্টর হয় প্লবতাও একটা ভেক্টর রাশি। সবাই একটু বুঝছি? আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু সুপার গ্রুপ, আমাদের যে গ্রুপটা আছে সবাই একটু জয়েন করে ফেলো। এই গ্রুপের মধ্যেই আমি ক্লাস শেষে তোমাদের স্লাইডটা দিয়ে দিব, আর যারা যারা ক্লাসটা শেয়ার করবা তোমাদের হচ্ছে আমি ইনবক্সে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? এবং এর মধ্যে একজনকে তো অবশ্যই এই লাইভের মধ্যে টি শার্ট দিব, গিফট দিব, তো ওইটা তো আছেই, গিফট তো ভুলি নাই ভাইয়া, গিফট দিব ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এইগুলা পড়লে তুমি বুঝতে পারবা যে এই প্রশ্নগুলাই আসে। এখন তুমি প্র্যাকটিস করবা, এই টাইপের প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। করিম তার বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসছে, তার সরণ কত হবে?
সরণ কত হবে ভাইয়া? একটা বৃত্তাকার পথে সে একবার কি করছে, একবার সে এখান থেকে শুরু করছে, আরেকবার এখান থেকে শেষ করছে। একটা বৃত্তাকার পথে সে ঘুরে আসছে, তার সরণ কত? এটা তোমার অ্যান্সারটা সবার জিজ্ঞেস করতে চাই। 33 নম্বর অ্যান্সারটা সবাই বলো, বলো। হ্যাঁ ভাইয়া, তোমরা যদি এভাবে গ্রুপে দেখি যে তোমরা হচ্ছে চাইতেছো, তোমাদের আসলে যদি লাগে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাস 9 যে সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে তোমাদের জন্য ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, 33-এ অনেকে ডি বলতেছে, 33-এ ডি বলতেছে। ভেরি গুড, ভেরি গুড। যখন বৃত্তাকার পথে শুরু করে আবার আগের জায়গায় চলে আসে তখন কি ভাইয়া? সরণ জিরো, অর্থাৎ কোনো সরণ নাই। 0 মিটার, গোল্লা ঘোড়ার ডিম, বুঝছো? ঘোড়ার ডিম হয়ে যায় তখন, এটার কোনো অস্তিত্ব নাই। সরণ হইতে হইলে একটা পার্থক্য থাকা লাগে, আদি বিন্দু শেষ বিন্দুর মাঝখানে একটা দূরত্ব থাকা লাগে। এক জায়গা থেকে ঘুরে এক জায়গায় ফেরত আসছে, কোনো সরণ নাই। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে ভাইয়া? অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন দুইটা জিনিস তোমরা এখানে প্যাচ লাগবা কোথায় বলি, তোমরা এই বেগ এবং দ্রুতি, তোমরা এইখানেই তোমরা হচ্ছে প্যাচ লাগে যাবা। সেটা কি? অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে নাকি দ্রুতি বলে? চোখ কান মুখ সবকিছু একদম আমার দিকে, একদম মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করবা এটা। তোমার হচ্ছে অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে, দ্রুতি। আর সরণ পরিবর্তনের হারকে বেগ বলে। সরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি। আর অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, আর দ্রুতি এটাও একটা স্কেলার রাশি। এইভাবে সবাই একটু মনে রাখবো, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি। অতিক্রান্ত দূরত্ব বললে দ্রুতি, দূরত্ব থেকে দ্রুতি। আর সরণ যদি বলে বেগ, সরণ পরিবর্তনের হারকে বেগ বলে। সবাই দেখো, আমি কিন্তু এই এমসিকিউ বলার পাশাপাশি আরো মনে হয় এক্সট্রা 50টা বলে ফেলছি যে এখান থেকে পড়বা, এখান থেকে আসবে। তো তোমরা একটু এখান থেকে প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, সবাই গিফট পাবে। এটা হচ্ছে কি জানো, সবার ইনবক্সে হচ্ছে ক্লাসের স্লাইডটা গিফট হিসেবে চলে যাবে যারা যারা শেয়ার করবে। আর এদের মধ্যে একজনকে হচ্ছে আপাতত আমরা টি শার্ট দিব। এবং প্রত্যেকটা ক্লাসে, যে আমাদের যতগুলো ক্লাস হবে সামনে, কিন্তু ম্যাথ ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে, বায়োলজি ক্লাস আছে, এই সব কিছু তোমরা ইনশাল্লাহ প্রত্যেক ক্লাসেই গিফট পাবা। তো সমস্যা নেই, ঠিক আছে? কেউ না কেউ তো ইনশাল্লাহ পাবাই। মন্দনের একক কি ভাইয়া? এটা ক্লাসের মধ্যে আমি বারবার তোমাদেরকে বলছিলাম, আমাদের যে অনলাইন ব্যাচের ক্লাসে, আমাদের পেড কোর্সের ক্লাসে। এই মন্দনের একক হচ্ছে ত্বরণের এককের সমান। ত্বরণের একক যা, মন্দনের একক তা। এটা হচ্ছে এ। ত্বরণের একক যা, মন্দনের এককও তাই। বুঝছি সবাই? ভেরি গুড, এ হচ্ছে অ্যান্সার। ভেরি গুড। মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো সব সহজ জিনিস। এইটা দেখো তোমাদের কমন জিনিস, 54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? 54 কিলোমিটার পার আওয়ার ভাইয়া, যখন প্রশ্নের মধ্যে কিলোমিটার পার আওয়ার দেয়া থাকে, প্রশ্নের মধ্যে যখন কিলোমিটার পার আওয়ার দেয়া থাকে, আমাকে বলে হচ্ছে মিটার পার সেকেন্ডে নিতে। মিটার পার সেকেন্ডে নিতে হবে। কি করব? একদম শর্টকাট বলে দিই তোমাদেরকে একটা। শর্টকাট চাও তোমরা? বলো, তোমরা কি শর্টকাট চাও? একদম শর্টকাট। যেইটা প্রশ্নের মধ্যে বলা থাকবে, যেটা প্রশ্নের মধ্যে বলা থাকবে, এখানে কত আছে? 54। এই 54কে 3.6 দিয়ে ভাগ করে দাও। একদম শর্টকাট। 54কে যদি তুমি 3.6 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে। যা যা অ্যান্সার আসবে তাই। তুমি যেটা ভাগ করো, অ্যান্সার আসবে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন ভাই বলতে পারো কিভাবে আসলো? একটু ভেঙে দিই। 54কে আমরা যদি কিলোমিটার থেকে মিটার নিতে চাই, কিলোমিটার থেকে যদি মিটার নিতে চাই, 1000 দিয়ে গুণ করতে হয়। এবং আমরা যদি ঘন্টা থেকে সেকেন্ডে নিতে চাই, তখন কি করতে হয়? 3600। ভাগ কেন ভাইয়া? কারণ এইখানে দেখো -1 আছে। মাইনাস মানে কি? নিচে আছে। -1 মানে হচ্ছে ইনভার্স, নিচে আছে। এই যে দেখো, 1000 দিয়ে 3600 কাটাকাটি করলে 3.6 থাকে। এটাই শর্টকাটে বলে দিলাম যে 54কে 3.6 দিয়ে ভাগ করলেই কাহিনী শেষ। আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে কি? 15। অ্যান্সার হচ্ছে 15। সবাই বুঝছি? সবাই মনে থাকবে এটা? আচ্ছা, ঠিক আছে। এই ব্যাটটা দেখো, বলছে একজন মোটরসাইকেল আরোহীর 54 কিলোমিটার পার আওয়ার বেগে
যাত্রা শুরু করে তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হয়েছে। ত্বরণ কত? ভাইয়া ত্বরণ জিজ্ঞেস করছে। ত্বরণ মানে কি? আমরা কিন্তু জানি ত্বরণের সূত্র এ সমান সমান অনেক সূত্র আছে, বাট দেখি প্রশ্নের মধ্যে কি বলা আছে। প্রশ্নের মধ্যে বলা আছে যে তোমার হচ্ছে এই যে এই বেগে যাত্রা শুরু করছে 54 কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিব। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিব, তার মানে কি ওই যে আগের মতো 3.6 দিয়ে ভাগ করে দিব। এখন হচ্ছে কত অ্যান্সার আসবে আমরা জানি, একটু আগে করছি 15 মিটার পার সেকেন্ড। এটা কি ভাইয়া? এত বেগে যাত্রা শুরু করছে, তার মানে হচ্ছে আদি বেগ। এটা হচ্ছে আদি বেগ। বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, এটা কি ভাইয়া? সময়। 5 সেকেন্ড হচ্ছে সময়। কত হইছে? শেষ বেগ কত? শেষ বেগ v সমান সমান 35। ত্বরণের সূত্র কি? আমরা জানি ত্বরণ সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কাহিনী শেষ, মানগুলো বসায় দাও খালি। শেষ বেগ হচ্ছে 35, আদি বেগ হচ্ছে 15, সময় হচ্ছে 5, তার মানে অ্যান্সার আসছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমার ত্বরণের মান। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বুঝছি আমরা সবাই? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো জাস্ট সূত্র বসাইছে আর কিচ্ছু না। এরপরে একটা আসো, একটি গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে মানে কি? কমছে। শুরুতে ছিল আদি বেগ কত? আদি বেগ মানে শুরুতে কত বেগ ছিল? এত বেগ ছিল কত? 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওর আদি বেগ। তারপর যখন বেগ হ্রাস পাইছে, কমছে, কমার পরে কত হয়েছে? 10 মিটার পার সেকেন্ড। এটা ওর শেষ বেগ, যেটা শেষ হয়েছে। আর মাঝখানে কত ভাইয়া? সময় লাগছে 5 সেকেন্ড। আগের মতো। প্রশ্ন কি বলছে? গাড়িটির ত্বরণ কত? ভাইয়া ত্বরণ যখন জিজ্ঞেস করবে আমরা সেম সূত্র, সূত্রের কোনো পরিবর্তন নাই, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আমাকে একটু বলো শেষ বেগ কত ভাইয়া? শেষ বেগ হচ্ছে 10। শেষ বেগ মানে কত? 10। আদি বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড। আর সময় লাগছে 5 সেকেন্ড। অ্যান্সার কত? 10 থেকে 30 বিয়োগ করলে কত হয়? -20। -20কে 5 দিয়ে ভাগ করলে হয় -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণের মান। বুঝছি আমরা? এটা হচ্ছে আমার ত্বরণের মান। ক্লিয়ার সবার? যদি এখন প্রশ্নের মধ্যে বলতো যে মন্দন কত, তখন আমরা মাইনাসটা দিতাম না। ত্বরণ যদি বলে প্লাস মাইনাস যাই থাকুক ওইটাই অ্যান্সার। যদি মন্দন বলে তাহলে মাইনাসটা দিব না, তাহলে অ্যান্সার হইতো 4। বাট এখানে প্রশ্নে বলছে গাড়িটির ত্বরণ কত। ত্বরণ মানে যেটা অ্যান্সার আসছে ওইটাই উত্তর। অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে আসো নিচের কোনটি সঠিক? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে, ভাইয়া আমরা সূত্রগুলো একটু মনে করি। সূত্র মনে করবো জাস্ট। v ইকুয়াল টু st বলে কোনো সূত্র জীবনে চোখে দেখি নাই। s ইকুয়াল টু ut প্লাস হাফ at নাই, কোনো সূত্র নাই, কারণ একটা স্কোয়ার দরকার ছিল, হাফ at স্কোয়ার মনে আছে। v স্কোয়ার ইকুয়াল টু 2as, এমন কোনো সূত্র কি আছে? আচ্ছা দেখেছে, আছে কিনা দেখি। t ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু s, না এমন কোনো সূত্র তো নাই, কারণ আমরা জানি s ইজ ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t। এটাও ভুল সূত্র। এখন এইটা যখন বাকি আছে আমরা কি জানি ভাইয়া? v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে আমাদের সূত্র। কি বলছে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু। স্থির অবস্থান মানে কি ভাইয়া? আদিবেগ সমান সমান 0। আদিবেগ u এর মান হচ্ছে 0। তার মানে কি দাঁড়ায়? যদি 0 হয়ে যায়, 0 প্লাস 2as কত হয়? 2as। এর মানে হচ্ছে অ্যান্সার সি, v স্কয়ার ইজ ইকুয়াল টু 2as। বুঝছি সবাই? u এর মান 0। ভেরি গুড। পরের প্রশ্ন, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তু। ভাইয়া সুষম যদি বলে ধরে নেব এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। সুষম যদি বলে এটা মানে কি? এখানে হচ্ছে এই যে ত্বরণটা ধ্রুবক। বলছে কোন বস্তুর বেগ কত।
এখন দেখো আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, অপশন দেখে বুঝতেছি যে ভাইয়া এখানে হচ্ছে মোটামুটি আমাকে একটা সম্পর্ক চাইছে, বেগের সাথে সময়ের সম্পর্ক, স্মরণের সম্পর্ক চাইছে। তো আমরা জানি বেগের সাথে স্মরণের সাথে আমার বেগের সম্পর্ক আমরা জানি, কোথায় জানি? সূত্র আমরা জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখি যে কি অবস্থা হয়। স্মরণের সাথে বেগের সম্পর্ক, স্মরণ কি এস, বেগ কি ভি। এখন ভাইয়া আমাকে বলছে স্থির অবস্থান থেকে, মানে আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য, তার মানে ভি স্কোয়ার সমান সমান 2as, মাত্রই পড়লাম। এরপরে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার সমানুপাতিক এস। এই জায়গাটা তোমরা অনেকেই বুঝো নাই, আমি জানি। ভাইয়া সমান সমান যখন থাকে এবং তার পাশে দেখো দুইটা ধ্রুবক আছে, 2 একটা ধ্রুবক, এ একটা ধ্রুবক। এ মানে কি ভাইয়া? ত্বরণ। ত্বরণ কিভাবে ধ্রুবক হয়? এই যে বলছে সুষম ত্বরণে, মানে কি ত্বরণটা ফিক্সড, ত্বরণ একটা ধ্রুবক, আর 2 একটা কি ধ্রুবক। তার মানে এই 2a, এই পুরাটা জিনিসই একটা কি ধ্রুবক। আর আমরা জানি সমান সমান এবং ধ্রুবককে উঠাই দিয়ে আমরা একটা কি করতে পারি? সমানুপাতিক চিহ্ন আনতে পারি। এটাই আনছি। তার মানে কি ভি স্কোয়ার সমানুপাতিক এস। খেলা কি শেষ হয়েছে? না, আমাকে বলছে শুধু বেগ। এখানে আছে কি ভাইয়া? স্কয়ার। তার মানে কি করব আমরা? স্কয়ারটাকে ওই পাশে পাঠাই দিই, কি হবে? √s। রুট ওভার চলে আসবে, বর্গমূল চলে আসবে। অর্থাৎ তোমার বেগ হবে স্মরণের বর্গমূলের সমানুপাতিক। বেগ হবে স্মরণের বর্গমূলের সমানুপাতিক। কোথায় আছে? এই যে স্মরণের বর্গমূলের সমানুপাতিক। শেষ। আচ্ছা ভাইয়া আমাকে একটু সময় দিয়ে দেখান তো, সময়টা কি হবে? তোমাদের মাথায় প্রশ্ন আসছে না? ভাইয়া সময়ের ক্ষেত্রে কি সূত্র আমরা জানি? v = u + at। এখন তোমরা বাসায় একটু করো তো ভাইয়া, যে আদিবেগ তো শূন্য, এই যে স্থির অবস্থান বলছে, আদিবেগ যদি শূন্য হয় v = at। এখন এ তো ভাইয়া কনস্ট্যান্ট, এই যে বলা আছে ধ্রুবক, তার মানে কি v সমানুপাতিক t। দেখো বেগ সময়ের সমানুপাতিক, আর এখানে কি কোথাও এটা বলা আছে যে বেগ সময়ের সমানুপাতিক? না, বেগ যে সময়ের বর্গমূলের সমানুপাতিক বলা আছে, মানে অন্য কিছু বলা আছে। তো এইভাবে হচ্ছে আমরা সম্পর্কগুলো বের করতে পারি সূত্র থেকে। সবাইকে বুঝতে পারছি? তোমাদের বাসায় একটা কাজ দিলাম, তোমাদের বাসায় কাজ দিলাম যে এস এর সাথে টি এর সম্পর্কটা বলো। এই বেগটা যদি না থাকে, স্মরণ বলা থাকে, স্মরণের সাথে সময়ের যে সম্পর্কটা আমাকে একটু বলবা। সেম প্রশ্ন, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর অতিক্রান্ত স্মরণ বা স্মরণ সময়ের সাথে সম্পর্কটা একটু আমাকে বলবা। দেখি কে কে এটা বলতে পারে, বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা তারপরে আসো, আমাদের আর 10 মিনিটের মতো লাগবে, ঠিক আছে? 100 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এই টাইপের প্রশ্নে যখন বলবে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আমরা সূত্র জানি, এইভাবে লিখবা h = u²/2g। সবাই এই সূত্রটা মুখস্থ করো। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা h। h কি ভাইয়া? সর্বোচ্চ উচ্চতা। h হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, u মানে হচ্ছে আদিবেগ, যেই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, u হচ্ছে আদিবেগ এবং g হচ্ছে 9.81 অভিকর্ষ ত্বরণ। খালি আদিবেগের মানটা জানলেই হয়েছে, আদিবেগের মানটা খালি বসাই দিবা। আদিবেগের মানটা কত? আদিবেগের মান হচ্ছে 100 মিটার/সেকেন্ড। তার মানে 100 কে স্কয়ার দাও, এই যে u স্কয়ার মানে 100 স্কয়ার, নিচে হচ্ছে 2g মানে 2 × 9.81। শেষ। অ্যান্সার যা আসবে তাই। অ্যান্সার দেখে যা বুঝতেছি 10,000 কে 19.62 দিয়ে ভাগ করলে 500-র মতো আসবে, 510। অ্যান্সার এই আসার কথা, অ্যান্সার এই আসার কথা, ঠিক আছে? অ্যান্সার এ আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো এটা, হ্যাঁ বাসায় একটু অবশ্যই ক্যালকুলেশন করে নিজে নিজে দেখো। পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ভাইয়া গ্যালিলিও সূত্র, দেখো এখানে সবগুলা কি আছে, এর মধ্যে একটা গ্যালিলিও সূত্র ঠিক আছে। আমরা জানি না যে গ্যালিলিও দ্বিতীয় সূত্র, অতিক্রান্ত মানে তোমার যে কি বলে টি সময়ে যে বেগ প্রাপ্ত হয় তার সময়ের সমানুপাতিক। গ্যালিলিওর দ্বিতীয় সূত্র হচ্ছে এইটা,
আর গ্যালিলিওর তৃতীয় সূত্র হচ্ছে এইটা, যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এখন দেখো তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা ঠিক আছে, দেখে তো বুঝতেছি তাই না, যে অ্যান্সার হচ্ছে এ, এইচ সমানুপাতিক টি স্কয়ার। এটাই হচ্ছে আমার মূলত গ্যালিলিওর তৃতীয় সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে। বুঝছি, অ্যান্সার হচ্ছে তাহলে এ। সবার ক্লিয়ার? আচ্ছা, এইগুলো ভাই একটু প্র্যাকটিস করো ভাই, এগুলো তোমাদের পরীক্ষার জন্য মানে অর্ধবার্ষিক এক্সামের জন্য মহা মহা গুরুত্বপূর্ণ। বুঝছো, এগুলো একটাও এক্সট্রা কোনো প্রশ্ন না। একটু কঠিন লাগে না তোমাদের বলো? এগুলো যদি বাসায় প্র্যাকটিস করো দেখবা সহজ হয়ে গেছে। বাট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে ভাই হবে না, হবে না, হবে না। 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিছি, 50 মিটার উঁচু উপর থেকে একটা কিছুকে ছেড়ে দিছি, কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে? কি বলছে? কত বেগে, প্রশ্নে ভি চাইছে, প্রশ্ন বুঝো, প্রশ্নের মধ্যে বলছে কত বেগে আঘাত করবে, ভি বেগে আঘাত করবে। আমরা জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh, যেখানে যদি বলা হয় ছেড়ে দিছি উপর থেকে, আদিবেগ শূন্য। উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে, মুক্তভাবে ছেড়ে দিলে আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য। 0 প্লাস 2 ইন্টু 9.81 ইন্টু উচ্চতা কত? 50 মিটার, উচ্চতা হচ্ছে 50 মিটার। ক্যালকুলেশন করো, দেখো 100কে পরে যদি কত আসবে, 981 আসার কথা, 981 আসার কথা। এটা হচ্ছে ভি স্কয়ার। ভাইয়া আমার প্রশ্নে কি বলছে? কত বেগ, তার মানে ভির মানটা বের করি, স্কয়ারটাকে ওই পাশে পাঠাই দিই, 981কে যদি স্কয়ার রুট করি তাহলে 30 থেকে একটু বড় আসার কথা। অ্যান্সার সি অথবা ডি আসবে, তোমরা একটু ক্যালকুলেশন করো, আমার কাছে ক্যালকুলেটর নাই তো। রুট ওভার 981 করার পরে মেবি 31ই হওয়ার কথা, 31.3। এটা হচ্ছে আমার উত্তর। সিম্পল সূত্র, আর কিচ্ছু না, সিম্পল সূত্র, আর কিচ্ছু না। ঠিক আছে ভাইয়া, একদম সিম্পলি আমরা জাস্ট সূত্র। আমরা এখন ক্লাস 9-এর ফিজিক্স ক্লাসে আছি ভাইয়া, আমরা এখন ক্লাস 9-এর ফিজিক্স ক্লাসে আছি। আর অধ্যায় 1 এবং 2 এর পরীক্ষায় আসার মতো বেস্ট 50টা এমসিকিউ নিয়ে আমরা ক্লাস করতেছি। ঠিক আছে? আচ্ছা, নিচের কোন লেখটি সমবেগ নির্দেশ করে? ভাইয়া সমবেগ বুঝো, নিচের কোনটা সমবেগ নির্দেশ করে? নির্দেশ করে সমবেগ মানে কি ভাইয়া? এখানে দেখতে পাচ্ছি সবগুলা হচ্ছে আমার দূরত্ব সময় লেখচিত্র, দূরত্ব সময় লেখচিত্র। এইখানে সবগুলো দেখো এসটি, এসটি মানে কি? দূরত্ব সময় লেখচিত্র। দূরত্ব সময় লেখচিত্রের ঢালই হচ্ছে বেগ। দূরত্ব সময় লেখচিত্রের যে ঢাল পাওয়া যায়, এই যে মনে করো একটা ঢাল পাইছি না আমরা, এই ঢালটাই হচ্ছে ওর বেগ, ঢালটা হচ্ছে বেগ। বুঝতে পারছি? তো এখন এইটা যখন সরল রেখা হয়, ঢালটা যখন এরকম সরল রেখা হয়, এরকম সরল রেখা হয়, তখন ওটা বোঝা যায় কি জানো? সমবেগ। যখন এরকম সরল রেখা হয়, কোনো ভাঙাচোরা নাই। যেমন দেখো এইটা হচ্ছে আগেই বাঁধ, এটা কোনো ঢাল না, বুঝছো? এইরকম যখন রেখা হয়, এটা কোনো ঢাল হইছে, ঢালু হইছে না। এই যে দেখো এটা ভেঙে গেছে, এখানে যে ভেঙে গেছে, মানে এরকম সোজা যে উপর উঠছে, এটাও কিন্তু সমবেগ না। এটা বেগ নির্দেশ করে বাট সমবেগ না। এটা দেখো উপরে উঠে ভেঙে গেছে, উপরে উঠে ভেঙে গেছে, তার মানে এটাও বাদ। একমাত্র অ্যান্সার হচ্ছে বি, কারণ এটা যদিও একটু উপর থেকে শুরু হয়েছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, অ্যান্সার সেম। তার মানে কি উপর থেকে শুরু হইলেও এটা অ্যান্সারটা সেম, এটা হচ্ছে সমবেগ নির্দেশ করে। তার মানে অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারছি আমরা সবাই ভাইয়া? সমবেগটা কখন হবে? সোজা সরল রেখা হবে। আচ্ছা ঠিক আছে। ও যাই হোক, তো আমাদের প্ল্যানগুলো তো আমরা অলরেডি বলছি, তোমাদের কি কি আমরা করতেছি আমাদের কোর্সের মধ্যে, তো এগুলো একটু সবাই দেখে নিয়ে অলরেডি কথা বলছি। ক্লাসের সময় বেশিক্ষণ নাই, তাই আমরা একটু একটু শেষ করে ফেলি। হ্যাঁ আসো, একটি শিশু দোলনায় দুলতেছে, এইখানে কি কি হইতেছে? ঘূর্ণন গতি। ভাইয়া দোলনায় যখন দোলে এটা কি ঘূর্ণন হয় নাকি এভাবে ঘুরে আসে? এমন কেউ আছে জীবনে যে দোলনায় পুরো ঘুরে আসছে? না, তার মানে এটা ঘূর্ণন গতি না। যখন দেখবা যে একটা বাঁধ অপশনে দেয়া আছে যে কোনো দুইটা হওয়া লাগবে অথবা তিনটাই, তার মানে কি ওইটা বাদে বাকি যে দুইটা আছে ওইটাই অ্যান্সার। শর্টকাট টেকনিক। আর তারপরে একটু জেনে নেই যে এই যে দোলনায় দুলতেছে এটা পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। কারণ স্পন্দন গতি হচ্ছে কি এই যে এরকম করে দুলতেছে, তাই না? এটা হচ্ছে কি স্পন্দন গতি। আবার একই রকম ভাবে চলতেছে, পুনরাবৃত্তি হচ্ছে, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি দুইটাই। অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারছি? ঠিক আছে ভাইয়া? আচ্ছা,
লাস্ট আর 5টা প্রশ্ন আছে, লাস্ট আর 5টা প্রশ্ন, তারপরে ক্লাস শেষ। দেখো, একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে দিয়ে মাথার উপরে ঘুরাইতেছি। ভাই মাথার উপরে যখন ঘুরাবো তখন দেখো দিক পরিবর্তন হইতেছে না বলো? এটা যখন ঘুরাইতেছি প্রত্যেক মুহূর্তে কি একবার ডান দিকে বাম দিকে এভাবে ঘুরতেছে, তার মানে কি উপরে যখন ঘুরতেছে দিক পরিবর্তন হইতেছে। ত্বরণ হবে, হ্যাঁ ত্বরণ হবে, কারণ বেগ কি হইতেছে, পরিবর্তন হইতেছে। কেন? দিক পরিবর্তন হলেই বেগ পরিবর্তন হয়ে যায়। বেগ একটা ভেক্টর রাশি, যার কারণে মান অথবা দিক একটা পরিবর্তন হইলেই বেগের মানও পরিবর্তন হয়ে যায়। আর বেগ পরিবর্তন হইলে কি হয়? ত্বরণ হয়। তার মানে ত্বরণও ঠিক আছে। সমবেগে চলতে থাকবে বলো? না, সমবেগ তো নাই। ত্বরণ যদি হয় ওখানে কি সমবেগ থাকে? তার মানে সমবেগ হবে না। অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। বুঝছো কিভাবে হইলো? সবাই একটু খেয়াল করো। পর্যাবৃত্ত গতি, ভাইয়া পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল দোলকের গতি, ঠিক আছে। পেট্রোল ইঞ্জিনের যে সিলিন্ডারের গতি উপর নিচে হয়, তার মানে এটাও কি ঠিক আছে। কম্পমান সুরশলাকার গতি মানে কি গিটারের তারের গতির মতো, উপরের চরে উপর নিচে কি নড়তেছে, এরকম টাইপের গতি যখন হয় এটা কি পর্যাবৃত্ত গতি। তার মানে অ্যান্সার হচ্ছে তিনটাই, অ্যান্সার হচ্ছে ডি, 1, 2 এবং 3। আচ্ছা, এই টাইপের প্রশ্ন দেখো, এখানে অনেক কিছু দেওয়া আছে, তোমার হচ্ছে কি বলে, ছবিটা হয়তো অনেকে ক্লিয়ারলি দেখবা না, জাস্ট এইটুকু খেয়াল করো। গাড়িটির ত্বরণ কত? ভাইয়া ত্বরণ মানে কি? গাড়ির বেগ বৃদ্ধি পাইছে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাইছে। দেখো তো ভাইয়া, এই যে জিরো থেকে এইখান থেকে মনে করো উপরের দিকে উঠছে, সোজা গেছে, নিচের দিকে আসছে। আমরা কিন্তু বেগ সময় লেখচিত্র পড়ছি। বেগ সময় লেখচিত্রে যখন উপরের দিকে ওঠে তখন হয় ত্বরণ, সোজা গেলে হয় সমবেগ, নিচে নামলে হয় মন্দন। এখানে কি ভাইয়া? মন্দন। আর এইখানে হচ্ছে ত্বরণ। বুঝছো? এখন এটার ম্যাথটা করাবো না, জাস্ট আমার ত্বরণ কোত্থেকে কোথা হয়েছে, 0 থেকে এই পর্যন্ত হয়েছে। এই মানগুলো তো এখানে দেয়া নাই। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, ঠিক আছে। তো এখানে আমার সময়ের যে পরিবর্তন, সময় কি হয়েছে ভাইয়া? এই যে এখানে যখন গেছে, এইখানে দেখো নিচের অংশটা হচ্ছে সময়, 0 থেকে 10। মানে আমরা জানি ত্বরণ সমান সমান হচ্ছে v মাইনাস ইউ বাই টি। ভাইয়া এই 0 থেকে এই পর্যন্ত এখানে আসতে সময় লাগছে 10 সেকেন্ড, তার মানে নিচে হচ্ছে 10, আর উপরে বেগের পরিবর্তন কি, এইখানে বেগটা দেয়া আছে 4 আর এখানে হচ্ছে 0, তার মানে কি শেষ বেগ 4 আদি বেগ 0। অ্যান্সার হচ্ছে 4/10 সমান সমান 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে অ্যান্সার কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার হচ্ছে সি। বুঝছো? অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড রাফি, ভেরি গুড নুসরাত, ভেরি গুড। সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, ভাইয়া এটা করাবো না, জাস্ট দেখে বলো। এইখানে যে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে সুষম বেগে বা সমবেগে গেছে। তো আমরা অতিক্রান্ত দূরত্ব কি জানি ভাইয়া সমবেগের ক্ষেত্রে? এস সমান সমান ভিটি। তো বেগের মান কত? এই যে 4, এখানে একটা 4 দেয়া আছে, লেখাটা বোঝা যাচ্ছে না। এইখানে যে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগ 4। আচ্ছা, আর কত সময় ধরে চলছে? এই যে নিচ থেকে দেখো এখানে হচ্ছে 10 থেকে 20-এ গেছে, পরিবর্তন কত? 10 থেকে 20-এ গেছে, পরিবর্তন হচ্ছে 10, 40 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সুষম বেগ বা সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ভিটি দিয়ে আমরা ম্যাথটা করে ফেলছি। ঠিক আছে, স্লাইডটা পেয়ে গেলে তোমরা হচ্ছে বুঝতে পারবে আরো। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদেরকে এই যে আর একটা এমসিকিউর পরেই তোমাদেরকে বলে দেব যে কে হচ্ছে শেয়ার করে আজকের লাকি উইনার। তো আমি 1 মিনিটের মধ্যেই বলে দেবো, ঠিক আছে। 8টা 10-এ ক্লাস শেষ ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, জাস্ট 1 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের লাস্ট এমসিকিউ এটা। এখন তোমাদেরকে আমি বলে দিব যে কে আজকে টি শার্টটা পাচ্ছে, আমাদের যে 10 মিনিটস করে টি শার্টটা আজকে কে পাচ্ছে। ঠিক আছে, যারা যারা শেয়ার করছো তোমাদের মধ্যে এখন আমি সিলেক্ট করব একটু পরে। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট এমসিকিউ। এটা হচ্ছে নিচের একটা গাড়ির একটা বিভিন্ন সময় বিভিন্ন বেগ দেয়া আছে, বিভিন্ন সময় বিভিন্ন বেগ দেয়া আছে। আমাকে বলছে 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া 10 সেকেন্ডে গাড়িতে অতিক্রান্ত দূরত্ব দেখো তো। আমরা কি জানি? এই যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s সমান সমান u প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে আমাদের সূত্র। তো ভাইয়া আমরা জানি না, এখানে দেখো 10 সেকেন্ড মানে কি, এই যে সময় টি এর মান হচ্ছে 10 আর আদি বেগ ছিল কত? 0, শেষ বেগ 5। তার মানে 0 যোগ 5 ডিভাইড বাই 2 ইন্টু 10 সেকেন্ড।
এটা হচ্ছে আমার ডিরেক্ট সূত্র, 5/2 মানে কি 2.5, এটাকে 10 দিয়ে গুণ করলে হয় 25 মিটার। 25 মিটার এটা হচ্ছে আমার ডিরেক্ট সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারছি। তার মানে 50-এর হচ্ছে বি। গট ইট ভাইয়া, বুঝতে পারছি সবাই? তো আমরা এখন মোটামুটি আজকে আমাদের ক্লাসের এমসিকিউটা শেষ করে ফেলছি। আমি তোমাদের সামনে এখন হচ্ছে একদম লাইভে তোমাদের টি শার্টটা কে পাইছে ওটা আমি এখন একটু সিলেক্ট করে ফেলবো, ঠিক আছে? এর মধ্যে তোমরা জানাতে পারো তোমাদের মার্কস কত আসছে, তোমরা 50-এ কে কত পাইছো একটু আমাকে বলে দিও। ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে। আর তোমাদের টি শার্টে কে কে পাইছে আমি একটু দেখি। আমি একটু তোমাদের ফ্রেন্ডদের মধ্যে থেকে একটু সিলেক্টটা করে ফেলি, ঠিক আছে? তোমরা এর মধ্যে আমাকে জানো যে আজকে 50-এর মধ্যে তোমরা কত পাইছো, বলো আমাকে একটু বলো যে আজকে 50-এর মধ্যে তোমরা কত পাইছো। একটা সেকেন্ড আসছে আমাকে, হ্যাঁ আমাকে একটু দাও, তোমরা এর মধ্যে জানাতে পারো, তাহলে আমরা হচ্ছে দেখি লাকি উইনার সিলেক্ট করে ফেলি যে তোমাদের মধ্যে কাকে দেয়া যায়, এটা হচ্ছে আমরা একটু দেখি। তো যারা যারা লাইভটা শেয়ার করছো তোমরা হচ্ছে এখন মূলত এর মধ্যে যে কেউ ইনশাল্লাহ পেয়ে যাবা। আচ্ছা দেখি কে পাচ্ছে আমাদের আজকের লাকি উইনার যে হচ্ছে টি শার্টটা পাবে। এই যে এই টি শার্টটা হচ্ছে এখন তোমাদের মধ্যে আমি দেখি বলি, একটু আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দাও। আচ্ছা চলে আসছে তোমাদের লিস্ট, কারা কারা এই ক্লাসটা আজকে শেয়ার করছো, তো একটু দেখি। আচ্ছা তো দেখতে পাচ্ছি অনেকেই আলহামদুলিল্লাহ ক্লাসটা শেয়ার করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো তোমাদের ফজল ভাই এখানে দেখতে পাচ্ছি যে উনি বলতেছে যে উনি নাকি ক্লাসের উইনার। আচ্ছা না আমরা তো দেখি। আর আজকের উইনার হচ্ছে রাকিব আল হাসান রিমন। হ্যাঁ তুমি কি এখানে আসো ভাইয়া? রাকিব আল হাসান রিমন, তুমি হচ্ছে আজকের ক্লাসের মানে আজকের যে টি শার্টটা তুমি পাচ্ছ ইনশাল্লাহ, তোমার এটা আমি সেভ করে রাখলাম। তুমি ইনশাল্লাহ আজকের যে ক্লাসের লাকি উইনার, ঠিক আছে? তুমি ইনশাল্লাহ ভাইয়া আমাদের পক্ষ থেকে এই 10 মিনিটস করে টি শার্টটা পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ পুরো ক্লাসটা থাকার জন্য এবং জয়েন করার জন্য। তো এই টি শার্টটা হচ্ছে তোমার কাছে চলে যাবে, ঠিক আছে? আমাদের টিম থেকে এই 10 মিনিটস করে টি শার্টটা ভাইয়ার তরফ থেকে 10 মিনিটস স্কুলের পক্ষ থেকে তোমার জন্য গিফট, ঠিক আছে ভাইয়া? তো থ্যাংক ইউ সো মাচ। বাকি সবাই যারা যারা ক্লাসটা শেয়ার করছো তোমাদের কাছে আমাদের এই যে ক্লাসের স্লাইডটা চলে যাবে ইনশাল্লাহ তোমাদের ইনবক্সে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকো, বাসায় প্র্যাকটিস করবা। আর এই পুরো ক্লাসের মধ্যে এমন একটা এমসিকিউ ছিল না যেটা তোমার লাগবে না। পরীক্ষা আসার মতো প্রত্যেকটা এমসিকিউ এখানে কভার করছে, জাস্ট বাসায় একটু টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবা, ঠিক আছে ভাইয়া? তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। ক্লাস শেষে আমি আমাদের ক্লাস 9 সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে এখানে আমাদের ক্লাসের স্লাইডটা দিয়ে দিব, এরপরও ইনবক্সও পাবা ইনশাল্লাহ, সমস্যা নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, সামনে কিন্তু পরীক্ষা। দেখা হবে অন্য একটা ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।